সকাল সকাল ছোট বোন এক মগ পানি এনে মুখে ঢেলে দেয়। ছাঁচ ফুটে হয়ে গেছে বলে চিল্লাতে থাকে গল্পের নায়ক। ও মা, মা, ও মা বাঁচাও, জ্বর উঠেছে, আমাদের চা দৌড়িয়ে নিয়ে গেছে, আমি ভিজে গেলাম তো আম্মু। কথাটা বলে চোখ মেলে সাইডে তাকিয়ে দেখে ছোট বোন হাসতেছে। ততক্ষণে আম্মুও চলে এসেছে, উনিও এসে হাসতেছে। আম্মু তুমি হাসতেছ? দেখ, তোর সাথে ফালতু বকবক করতে পারবো না। আরে কি হয়েছে বলবে তো? ভাইয়া তোর কল পেজেই চলেছে, কল রিসিভ হচ্ছে না বলে তোকে এইভাবে ওঠাতে হলো। আচ্ছা আমি একটা কথা বুঝি না, তোকে কোন হালায় চাকরি দিয়েছে বলতো? সারাক্ষণ বাসার মধ্যে পড়ে পড়ে ঘুমাস, মাঝে মধ্যেই ইচ্ছে হলে তুই অফিস যাস, মাসে তো ঠিক মতো ডিউটিও করিস না। এইরকম চাকরির জন্য আবার তোকে 1.5 লক্ষ টাকাও স্যালারি দেয়। আমি বলি কি, তোকে যে চাকরি দিয়েছে সে একটা পাগল, নয়তো তোর মতো আকাম্মা একটা ছেলেকে এভাবে চাকরি দিয়েছে, সারাক্ষণ শুয়ে শুয়ে দিন কাটাচ্ছে। লজ্জা করে না? ঈশা তো আকাশকে বকেই চলেছে। আকাশ ঈশার কথায় কান না দিয়ে কলে কথায় বলেই চলেছে। ওপাশ থেকে যিনি ছিল উনি ঈশাকে চেনে, কেননা প্রায় সময় এই সেম ডায়লগগুলো ঈশা আকাশকে বলে। সেই জন্য আকাশের মুখস্থ হয়ে গেছে, সাথে আকাশ যার সাথে কথা বলতেছে উনি তো শুনতে শুনতে অভ্যস্ত। কথা শেষ হওয়ার পরে, দেখেছো আম্মু, তোমার ছেলেকে আমি এতগুলো কথা বলেছি, অথচ তোমার ছেলের এইগুলো শোনার কোনো নামই নেই। আমি হলে তো শরমে এই বাড়ি কেন, শহর ছেড়ে দিতাম। ঈশা, তুই কি আকাশকে এরকম কথা শুনিয়ে যাবি? যখন আমি থাকবো না তখন তুমি বুঝবে আম্মু। মা আমি আজকে এই বাড়ি থেকে চলে যাব। কি বলছিস তুই আকাশ? তোর ছোট বোনের উপর এভাবে রাগ করে চলে যাবি? দেখ, আমি জানি ও একটু বেশি দুষ্টমি করে, তাই বলে এভাবে ওর উপরে রাগ দেখিয়ে চলে যাবি? মা, তোমার ঢং দেখে আমিও বাঁচি না। প্রত্যেক মাসে আমি তোমার ছেলেকে এই ডায়লগগুলো মারি, ঠিক তোমার ছেলে কয়েক মাসের জন্য উধাও হয়ে যায়, আবার কয়েক সপ্তাহ অথবা মাসের পর ঠিকই আবার ফিরে আসে। এইদিকে 20 বার হচ্ছে, সেই জন্য এত চিন্তা করো না। যেখানেই যাচ্ছে শিখবে, সময় হলে ঠিকই ফিরে আসবে। তাছাড়া আসার সময় আমার জন্য কিছু নিয়ে আসবি। আমি তোর ব্যাগ গুছিয়ে দিচ্ছি, তুই ফ্রেশ হয়ে নে। আকাশ ওসব সময়ের মতো গোসলে চলে যায়। এদিকে ঈশা ব্যাগ গোছাতে থাকে। তখন, ঈশা ও তোর বড় ভাই, কেউ এভাবে কথা বলে? ভাইয়ার যেখানে কোনো সমস্যা হচ্ছে না সেখানে তুমি এত কথা কেন বলতেছো? তোদের ভাই বোনের হিসাব আমি বুঝতে পারছি না। সারাক্ষণ তোরা ঝগড়া করবি, আবার একজনকে বকা দিলে আমার উপরে রেগে যাবি। তোদের যা ইচ্ছে কর, আমি গেলাম। ঈশার মা তো চলে যায়। এদিকে আকাশের সবটা গোছানো হয়ে যায়। এদিকে আকাশ ওর বের হয়ে আসে। এই নে, সবটা গোছানো হয়ে গেছে, তাই এবার যে যাবি কদিন পরে ফিরে আসবি শুনি। যেদিন তোর জন্য ছেলে খুঁজে পাবো সেই দিন আমি ফিরে আসবো। ভালো লাগে না আমার। ঈশা বের হয়ে যায়। এদিকে ব্যাগে ঈশা সব দিয়েছে। এর বাহিরে আকাশ ওর ওয়ার্ড্রপের ভেতরে আরও একটা ড্রয়ার থেকে কিছু কিছু জিনিস নিতে থাকে, সেগুলো ব্যাগে রেখে দেয়। তবে ইরা যে ব্যাগটা রেডি করেছে ওই ব্যাগটা রেখে অন্য আর একটা ব্যাগ নেয়, যেই ব্যাগ আকাশ আগেই রেডি করে রেখেছিল, কেননা অবস্থা অনুযায়ী আগে ব্যবস্থা করে রেখে দেয়, যা আপনারা গল্পের সাথে থাকলে ঠিকই বুঝতে পারবেন। কিছুক্ষণ পর নিচে আসে। আমু, আমি বলি কি, তুমি ভাইয়ের বিয়ে করিয়ে দাও, তাহলে দেখবে এভাবে বাড়ি থেকে আর চলে যাবে না। তোর কোনো বান্ধবী বা জানাশোনা কেউ থাকলে খোঁজ নিয়ে দেখ। ঠিক আছে আম্মু। নিচে এসে খাবার খেয়ে বেরিয়ে পড়ে। প্রথমে রেল স্টেশনে আসে। ওখানে এসে ওর লুক চেঞ্জ করে ফেলে। কেন চেঞ্জ করে তা আপনারা পরেও জানতে পারবেন। এরপর কি হয় তা আমরা দেখতে থাকি। কিছুক্ষণ পরে ট্রেন এসে বসে। অনেকটা সময় পরে ট্রেন অন্য একটা স্টেশনে এসে নামে। এদিকে আকাশের মুখটা ঢাকা ছিল। ওই স্টেশন থেকে একটা মেয়ে এসে পাশেই বসে পড়ে। অদ্ভুতভাবে মেয়েটি তাকিয়ে আছে, যদিও আকাশ সেই সব কিছুই জানে না, কেননা আকাশ তখন বাহিরের দিকে তাকিয়েছিল। একটু পরেই, এক্সকিউজ মি।
তাতেও কোনো জবাব না দেওয়ায় ছেলেটি মনে হয় ইংরেজি বুঝে না, তার চেয়ে বাংলায় বলি। এই যে মিস্টার, আপনাকে বলছি। কথাটা বলে আকাশের পিঠে হাত লাগায়। আচমকা কেউ পেছনে হাত দিতেই পেছনে ফিরে তাকায়। ইরার দিকে তাকিয়েই আকাশ তো ফিদা হয়ে যায়, কেননা ইরার চোখের মায়ায় যে আকাশ পড়ে যায়। ইরা যে ডেকেই চলেছে তা আকাশ এমনিতেই ভুলে গেছে, সেজন্য জি বলুন। একটা কথা বলার ছিল। জি বলুন। কিভাবে যে বলি, লজ্জার কি আছে, বলে ফেলুন। আসলে আমি জানলার পাশে বসতে চাই। জানালার পাশে কেন? আসলে আমি প্রথম জানলার পাশের পরের সিট বসার অভিজ্ঞতা হলো, সেই জন্য বললাম। তা এর আগে কি অন্য জায়গায় বসতেন? আসলে আমি যতবারই ট্রেনে উঠি ওই দুইটা সিটের একটা সিটও পাই না। কিন্তু আজকে পেলেন, সেজন্য জানালার পাশে বসতে চেয়েছেন? আসলে সেইটাই বলতে চেয়েছি, বাইরের দৃশ্য দেখতে দেখতে যাব বলে। ঠিক আছে, বসুন তাহলে। এই কথাটা শুনেই ইরা আকাশকে জড়িয়ে ধরে। আচমকা জড়িয়ে ধরে আকাশ নিজেই অবাক হয়। পরে ইরা বিষয়টা বুঝতে পেরে লজ্জা পায়, ছেড়ে দিয়ে জানালার পাশে এসে বসে। আসলে আমাকে খারাপ ভাববেন না, প্রথমবার আপনার জন্য জানলার পাশে বসতে পেরেছি তো, সেই জন্য খুশি হয়ে। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার নাম কি? পারভেজ হোসেন আকাশ। আপনার নাম? ইরা চৌধুরী। আমি মামার বাড়িতে যাচ্ছি। আর আপনি? আমি এমনিতেই যাচ্ছি চাকরি খুঁজতে। মানুষ তো গ্রাম থেকে শহরে আসে চাকরির জন্য, কিন্তু আপনি তো তার উল্টো। আসলে আমি কাউকে ফলো করি না। আপনি তো আসলে অনেক মজার। এই বলেই ইরা বাহিরের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে আকাশ ও মোবাইলে থাকা ঠিকানা পড়তে থাকে। কিছুক্ষণ পরে অন্য একটা স্টেশন থেকে আরও কিছু লোক ওঠে। ওখানে কিছু বখাটে ছেলেও ওঠে। ওরা হাঁটার সময় ইরাকে দেখতে পায় আর ওই কেবিনের সামনে এসে দাঁড়ায়। মামা, মেয়েটা তো হেব্বি দেখতে। সত্যি বলছিস তো? একটা কাজ করবি নাকি? কি কাজ? মেয়েটাকে আমরা তুলে নিয়ে যাই। কি বলছিস? আশেপাশে এত লোকজন, তার উপর পুলিশও আছে। তোরা কি ভুলে গেছিস আমি কার কে হই? তা তো আমরা জানি, কিন্তু তারপরেও। আমি এসব ভয় পাই না, চল উঠিয়ে নেই মেয়েটাকে। ঠিক আছে। এদিকে এরা যে কথা বলতেছে তা আকাশ ইরা ওরা কেউ শুনতে পায়নি, কেননা দুজনেই গান শুনতে ব্যস্ত। এদিকে ওমর আর ছেলেগুলো এসে আচমকা ইরার হাত ধরে টেনে তুলতে যায়। তখনই ইরা চিৎকার করে ওঠে। আচমকা চিৎকারে আকাশের ঘুম ভেঙে তাকিয়ে দেখে এরকম একটা দৃশ্য। কি হয়েছে? এরা কারা? আমি এতে চিনি না। তাহলে হাত ধরে কেন রেখেছে? ওইটাই তো জানি না আমি। ওই তোরা কারা? এরকমভাবে একটা মেয়ের হাত ধরে? কেন রে, মেয়েটা কি তোর বউ লাগে? বউ লাগে কি? আমার বিয়ে করা বউই। এই আবার কোন পাগলের পাল্লায় পড়লাম? একজন তুলে নিয়ে যেতে চাইছে, আরেকজন বউ বলতেছে। ব্যাপারটা কি? তোর বউ হলে তো খেলতে আরো সুবিধা হবে। আমি কি খেলা নাকি গুটি যে সুবিধা হবে? আরে হাজবেন্ডের সামনে তারই বউয়ের সাথে রোমান্স করব, এর চেয়ে ভালো মুহূর্ত আর কি হতে পারে? দেখ ভাই, তোদের তো মুঠো ভদ্র বলে মনে তো আমার হচ্ছে না। একটা কাজ করি, তোদের সাথে আমি সাইডে এসে কথা বলি। যদি তোরা আমাকে হারাতে পারিস তাহলে আমার বউকে আমি তোদের হাতে তুলে দিব। ঠিক আছে, তা মারামারি কি এখানে করবি নাকি স্টেশনে? তোদের যেখানে সুবিধা হবে। আচ্ছা, তাহলে সামনের স্টেশনে, ওখানে ট্রেন 10 মিনিট দাঁড়াবে, তাহলে মারামারি করারও সময় পেয়ে যাব। ঠিক আছে, ভালোই হবে, অনেক মানুষ জমা হবে, আমিও একটু বীরত্ব দেখাতে পারবো। এদিকে ছেলেগুলো আরও ছেলে জোগাড় করতে থাকে কল দিয়ে। এদিকে ইরা তো ভয় আছে, কেননা এতগুলো লোক, তার উপর পরের স্টেশনে আরও লোক, কিভাবে কি করবে সেই জন্য টেনশনে আকাশের হাত চেপে ধরে। আকাশও ইরাকে কিছুটা সাহস দিতে থাকে, মাথায় হাত বুলিয়ে দিয়ে। কিছুক্ষণ পরে ট্রেন পরের স্টেশনে এসে থামে। তাহলে চল বাইরে যাই। তুমি মারামারি পছন্দ করো কি? মারামারি তো পছন্দ করি, কিন্তু খেতে পছন্দ করি না। ওইটুকু থাকলেই হবে। এখন চলো তাহলে। কোথায় যাব? ওদের সাথে মারামারি করব, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আমার জন্য কেন আপনি আপনার জীবনটা এভাবে বিপদে ফেলবেন বলেন তো? তাহলে কি চান, আপনাকে আমি ওদের হাতে তুলে দিই? এমনটা আবার কখন চাইলাম? তাহলে এখানে দাঁড়িয়ে থাকুন, কি কি হয় তা দেখতে থাকুন। ঠিক আছে। এরপর ওরা বের হয়ে আসে ট্রেন থেকে। নামতেই সামনে 10 জনের মতো ছেলেকে দেখতে পায়। 10 জন? তোমরা 2 মিনিটের বেশি সময় নিব না।
সেজন্য তাড়াতাড়ি করো, সময় নেই হাতে। এমনি তো 3 মিনিট শেষ, আর 7 মিনিট বাকি আছে। তোরা দাঁড়িয়ে আছিস কেন? মাস শালাকে। এই বলে বাকিরা এক এক করে মারতে আসে। ওদের সবাইকে প্রথমে হালকা করে মারে, যেন মার খেয়ে ওরা চলে যায়। কিন্তু এই মার খেয়ে ওরা আবারও আসে মারতে। বুঝেছি, কড়া ডোজ দিতে হবে তোদের। এরপর ওদের সবার কারো হাত ভেঙে দেয়, কারো পা, এক কথায় পঙ্গু বানিয়ে দেয় এক একজনকে। এদিকে পুলিশও ওখানে আসে। কি হচ্ছে এখানে? আর ওদের মারলো কে? আমি মেরেছি। ওদের কেন মেরেছেন? তারপর আকাশ ট্রেনে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে থাকে। ওইগুলো শোনার পরে আচ্ছা, এবারের মতো আপনাকে ছেড়ে দিলাম। কোনো কিছু না বলে ইরাকে নিয়ে ট্রেনে এসে বসে। এদিকে ইরা ওর মোবাইলে ভিডিও করে নেয়, যদিও এখনও ইরা আকাশের চেহারা দেখতে পায়নি। এরপর ওরা গল্প করতে থাকে। তখন খেয়াল করে আকাশের হাতের একটু সাইডে কেটে গিয়েছে। সেজন্য ইরা ওর রুমাল বের করে জায়গায় বেঁধে দেয়। আপনার এত দামি রুমাল? আপনার এই উপকারের কাছে এটা কিছুই না। সামান্য একটু কেটেছে। আপনার কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে অনেক বেশি। খেয়াল রাখবেন আপনার। কিন্তু রুমাল ফেরত দিব কি করে? পৃথিবী তো গোল, কখনো যদি দেখা হয় তখন দিয়ে দিবেন। এরপর আর কথা হয়নি। 5 ঘন্টা পরে ওরা ট্রেন থেকে নামে। এরপর ওরা যে যার মতো আলাদাভাবে চলে যায়। স্টেশন থেকে বের হওয়ার সময় আকাশ ওর বন্ধুকে কল দেয়। কিছুক্ষণ পরে ওর বন্ধু ওখানে আসে, এসে ওকে বাইকে করে নিতে থাকে। সাথে ওরা সব কথা বলে নিতে থাকে। কথা বলতে বলতে রাশেদ আকাশকে সবটা বলতে থাকে। তাহলে চাকরি হবে তো আমার? তুই মোটেও চিন্তা করিস না, তোর চাকরি হবেই। ঠিক আছে, কিন্তু আমি থাকবো কোথায়? আমি ওখানেই তোর থাকার ব্যবস্থা করে দেব। যাক, তাহলে তো ভালোই। এইদিকে রাতে ইরা শুয়ে শুয়ে আজকে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে থাকে। কিভাবে কি হয়ে গেল এইসব ভাবতে থাকে। পরের দিন সকালে আকাশকে নিয়ে রাশেদ চলে আসে এখানকার এমপির বাসায়। ওনার সামনে এসে, কে রে, এটা কে? আপনাকে যে বলেছিলাম আমার বন্ধুর কথা। ছেলে তো ভালোই তাগড়া জোয়ান, তা ও কি পারবে এই কাজ? তাগড়া জোয়ান হলেই তো আপনার জন্য ভালো। কিরকম ভালো? এই যে আপনি চাইলে আপনার সাথে ওকে রাখতে পারেন। এতে করে আপনাকে কেউ মারতে আসলে আপনাকে ও মেরে, সরি এমপি সাহেব, ওই লোকগুলোকে মেরে আপনাকে বাঁচাতে পারবে। আসলেও তোর মাথায় বুদ্ধি তো আছে। তা ওকে বেতন দিবি কত? আপনি যা দেবেন এতেই হয়ে যাবে। ওকে আমি 15,000 টাকা আর এখানেই থাকতে আর খেতে পারবে। সত্যি স্যার, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? তাহলে কাল থেকে চলে আসিও। আজকে তোমার ঠিকানা আর ছবি ওদের কাছে দিয়ে যাও। ওরা তোমার এই কার্ডগুলো বানিয়ে ফেলবে। জি স্যার, যাচ্ছি। এই বলে বাড়ির ভেতরে আসে। ভেতরে এসে ওখানে ইনাকে দেখতে পারবে তা আকাশ কল্পনাও করতে পারেনি। কেননা ইরা এখানে কেন, এটাই আকাশ ভাবতে থাকে। কেননা ওনার মতো একটা খারাপ লোকের বাসায় ইরা আছে সে ভেবেই এই ভাবতে থাকে। এইদিকে ইরাও আকাশের দিকে তাকায়, কিন্তু চিনতে পারছে না। কেননা আকাশ ট্রেনের মধ্যে পুরো মুখ ছিল ঢাকা, আর চোখগুলো দেখতে পারেনি ঠিক মতো। আচ্ছা, ওনার রুমাল কি দিয়ে দেবো নাকি রেখে দেব? যদি এখন ফিরিয়ে দেই তাহলে তো বুঝে যাবে আমি সেই ছেলে। আচ্ছা, আগে বিষয়টা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখতে থাকি। এইদিকে ইরা ওর মনে কি যেন ভাবতে থাকে। এদিকে আকাশ ওর ঠিকানার ছবি দিয়ে চলে আসে রাশেদের সাথে। বন্ধু আমার, কাজ কিন্তু শেষ। সত্যি অনেক বড় উপকার করলি তুই। এ আর কি এমন উপকার করলাম? তাও আমাদের কাজটা অনেক সহজ করে দিয়েছিস, নয়তো আমাকে অন্য উপায় দেখতে হতো। তবে একটু সাবধান। কেন, কি হয়েছে? এমপি সাহেব থেকে যদিও ভুলা ভুলা কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে অনেক শয়তান একটা লোক। সেটা জানি বলেই তো এসেছি। আচ্ছা, এখন কাল থেকে আমার কাজ শুরু করে দেব। ঠিক আছে, তবে একটা কথা। কি কথা? এমপি সাহেবের কিন্তু একটা মেয়ে আছে। ওনাদের বাসায় এসে যে মেয়েকে দেখেছি ওটাই কি? ওই মেয়ে না, এটা তোর ফুফাতো বোন ইরা। তুই কি করে চিনিস? এখানে তো প্রায় সময় আসে, সেজন্য আমি চিনি। তুই কি ওই মেয়েকে পছন্দ করিস? বন্ধু, সেজন্য বলছিলাম কি, যাই করিস না কেন মেয়েটার কিছু যেন না হয়। আচ্ছা, তাই হবে। যাই করে না কেন মেয়েটাকে আমি তোর জন্য রেখে দেব। আচ্ছা বন্ধু। এদিকে রাতের বেলায় আকাশ ছাদে বসে আছে, সাথে কারোর সাথে কথা বলতে থাকে।
কত দূর এগোলে? কাল থেকে ওনাদের বাসায় আমার চাকরি। আজকে এসে চাকরি নিয়ে নিলে কীভাবে? একটা বন্ধু ছিল, যদিও না থাকতো তাহলে তো আবার আগের মতো করে নাটক সাজিয়ে তারপর ঢুকতে হতো। আগেরবার কিন্তু দুইজন তোমার জন্য আহত হয়েছে। কি করব, ওদের একরকম করতে বলেছিলাম আর ওরা করেছে আরেক রকম, তাহলে আহত তো হবেই। তা যাক গিয়ে, কারো কোনো সন্দেহ হয়নি তো? না। আচ্ছা রাখি, আমি কল না করলে আমাকে নিজ থেকে কল দিবে না। ঠিক আছে, তাড়াতাড়ি করে এই কাজটা শেষ করো। দেখি কতদিন লাগে। আচ্ছা, আমি আপনাকে একটা মেয়ের ছবি পাঠিয়েছি, ওই মেয়ের ছবি আমাকে ডিটেলসে পাঠিয়ে দিবেন। মেয়েটিকে? আপনার এত কিছু জানতে হবে না, যা বলেছি তা করেন। তুমি কি বলে গেছো আমি কে? আপনি কি বলে গেছেন আমি কি কি করতে পারি? আচ্ছা, ডিটেলস কি কাল কি লাগবে? 2-3 দিন লাগলেও সমস্যা নেই, তবে আপনি নিজে সেটা করবেন। কাউকে দিয়ে খোঁজ নেওয়ার কোনো দরকার নেই, এটা আমার পার্সোনাল। ঠিক আছে। এদিকে কথা শেষ করে নিচে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন আকাশ ওর ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে আসে এমপির বাসায়। এদিকে আকাশের কার্ডও তৈরি করা হয়ে যায়। এই নাও তোমার কার্ড। 6-7 দিন বাসায় ডিউটি করবে, বাসার পরিস্থিতি বুঝে নেবে, তারপর সুযোগ করে স্যারের সাথে তোমাকে নিয়ে যাব। ধন্যবাদ স্যার। এদিকে এমপি বের হয়ে যায়, কোথায় যায় কি করে এইসব জানাই আকাশের জন্য বেশি প্রয়োজন। কিন্তু 6-7 দিন অপেক্ষা করতে হবে, সেজন্য আকাশ চুপ করে আছে। কিন্তু ওকে এতগুলো দিনতে অপেক্ষা করতে থাকলে চলবে না, সেই জন্য কল দেয় রফিক চৌধুরীকে। আপনাকে যা বলতে চেয়েছি। বলো। আমার কাছে অডিও আর ভিডিও ডিভাইস লাগবে। সেগুলো কেন? আকাশ ওনাকে কিছু কথা বলতে থাকে, ওইগুলো শোনার পরে ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো কুরিয়ার করে। তাড়াতাড়ি করবেন, আবার কুরিয়ারে যেন 3-4 দিন লাগিয়ে না দেয়, আমার 2 দিনের ভিতরে লাগবে। কীভাবে পাঠাবেন তা আপনি জানেন। মাঝে মাঝে তোমার কথা শুনে আমি বলে যাই, তুমি সিনিয়র নাকি আমি সিনিয়র। মনে থাকে যেন। এই বলে কলটা কেটে দেয়। ওই দিন বাড়ির ভেতরে আসে, তখন দেখতে পায় হীরাকে কারোর সাথে কথা বলতেছে, কিন্তু মন মরা হয়ে তখনই ওখানে নদী আসে। মন খারাপ কেন? এসেছি, কিন্তু কোথাও যে ঘুরতে যাব সেটাই পারছি না। আচ্ছা চলো, আমি নিয়ে যাব। ধারে আছে, আর কতবার যাব? দূরে যেতে ইচ্ছে হচ্ছে। তুই তো জানিস দূরে যাওয়া নিষেধ। আচ্ছা, আমরা বডিগার্ড সাথে নিয়ে যাই। কিন্তু ওরা কি যেতে রাজি হবে? নতুন একটা ছেলে এসেছে, ওকে সাথে নিয়ে যাই। ঠিক আছে, কিন্তু বাবা জিজ্ঞেস করলে? ওটা আমি সামনে নিব, তুই কোনো চিন্তাই করিস না। আচ্ছা, তাই হবে। এরপর আকাশকে নিয়ে ওরা রওনা দেয়। এদিকে ওরা বকবক করেই চলেছে। আকাশ বসে বসে বাহিরের দৃশ্যগুলো দেখতে থাকে। তখনই, তুমি কি নতুন এই গ্রামে? জি ম্যাডাম, কিন্তু আপনি কি করে জানেন? যেভাবে বাহিরের দৃশ্য দেখছো এতেই বোঝা যাচ্ছে। ও তাই বলুন। এদিকে আকাশ সামনে থাকা ক্লাসে ইরাকে দেখতে থাকে, যদিও ইরা বা নদী ওরা কেউই জানে না সেই সব ব্যাপারে। অনেকটা দূরে ওরা একটা পার্কে এসেছে, যেই পার্ক ওদের বাসা থেকে 20 কিলোমিটার দূরে। যদিও এখানে কেউই নদীকে চেনে না, ওরা পার্কে যাবে, সাথে আকাশের জন্য টিকিটও নেয়। আমাকেও কি আসতে হবে? ভিতরে যদি কেউ তোমাদের মেরে চলে যায়, তাহলে তুমি বাইরে দাঁড়িয়ে থেকে কি করবে বলো? ঠিক আছে, তাহলে চলুন। ওদের সাথে ভেতরে ঢোকে। এদিকে ওরা পুরো পার্কটা ঘুরতে থাকে আর ছবি তুলতে থাকে। সবগুলো ছবি আকাশকে দিয়ে উঠাতে থাকে। ছবি উঠানোর পরে, খিদে পেয়েছে, চল আমরা কিছু খেয়ে নিই। এটার ভিতরে একটা ক্যান্টিন আছে, ওই ক্যান্টিনে না হয় খেয়ে নেব। ঠিক আছে, চল তাহলে। ওরা ক্যান্টিনে আসে খাওয়ার জন্য, কিন্তু আকাশ দাঁড়িয়ে আছে, ওরা দুজন বসে আছে। তখন, দাঁড়িয়ে আছো কেন? আপনাদের সাথে বসাটা কি ঠিক হবে? আমরা যেমন মানুষ তেমনি তুমিও একজন মানুষ। তাছাড়া আমাদের যখন ক্ষুধা লেগেছে তোমারও এতক্ষণে লাগার কথা। আর তাছাড়া আমাদের সাথে খাবার খেলে তোমার এমন কোনো ক্ষতিই হবে না। ঠিক আছে ম্যাডাম, খেয়ে নিচ্ছি। এরা তিনজন একসাথে খেতে থাকে। এদিকে পার্কে কিছু বখাটে ছেলে তো আসে। ওরা এদের তিনজনকে দেখে, এটা কি হলো? 2 ফুলের 1 মালে, এটা কি মানা যায় বল? ওরা কি বললো কিছুই তো বুঝতে পারছি না। ওরা আমাদের খারাপ কথা বলেছে। তাহলে তো ওদের একটা শিক্ষা দিতেই হয়। কি করবি তুই? তুই শুধু দেখ কি করি আমি। ওই টেবিল থেকে উঠে ওই ছেলেগুলোর সামনে যায়। ওই,
তোদের ঘরে কি মা বোন নেই? মা আছে, বোন আছে, ভাবি আছে, ভাইও আছে, শুধু আমার বউ নেই। সেই জন্য তোকে বউ করে নিয়ে যেতে চাই। কথাটা শুনেই এরা ছেলেটার নিচে কষে একটা লাথি মারে। এতে ছেলেটা ব্যথায় ওখানেই বসে আছে। তোর দাঁড়িয়ে আছিস কেন? ওকে ধর। বাকি ছেলেগুলো এরাকে ধরতে আসলে ওদের এবার আকাশ মারতে থাকে। কিছুক্ষণ মারার পরে পুরোপুরি মেরে ফেলবো নাকি এভাবে ছেড়ে দিব? পুরোপুরি মারতে হবে না, যেভাবে মেরেছো সেরকমভাবে থাকলেই হবে। আচ্ছা ঠিক আছে। এদিকে ওদের আরও ভালো করে মারতে থাকে। অন্যদিকে নদী এসে পড়ে ওদের নিয়ে বাইরে চলে আসে। গাড়িতে বসে পড়ে। আকাশ ওদের নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। তুই এইভাবে টেনে কেন আনলি? বোঝার চেষ্টা কর, এই ঘটনা যদি বাবা জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছিস? মামা কি করে জানবে? সেটা তুই বুঝবি না। এমনি তো যদি কিছু জেনে যায় বলবো। তোকে কিছু বলতে হবে না, তুই শুধু চুপ করে থাক। ঠিক আছে, থাকলাম চুপ করে। অনেকটা সময় পরে ওরা নিজেদের বাড়িতে এসে ফেরে। বাড়িতে এসে দেখে নদীর বাবা অনেক আগেই চলে এসেছে। সেই জন্য ওরা একটু ভয় ভয় আছে। ভয়ে ভেতরে ঢোকে। তখনই কোথায় গিয়েছিলে তোমরা? বাবা, আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। তা এতক্ষণ কেন লাগলো? পার্কে গিয়েছিলাম। তাই বলে এত দূরে ওই পার্কে? যদি তোদের কেউ কোনো ক্ষতি করে ফেলতো? মামা, আমরা কি ছোট নাকি যে কেউ বললেই ক্ষতি করে ফেলতে পারবে? তোরা মেয়ে মানুষ, কোথাও যাওয়ার সময় সিকিউরিটি তো নিয়ে যাবি। ওটা নিয়ে কোনো টেনশন করো না মামা, আমরা সিকিউরিটি নিয়ে তারপর গিয়েছি। আচ্ছা, এখন ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে। ঠিক আছে মামা। এদিকে পরের দিন রফিক চৌধুরীর সাথে আকাশ কথা বলতে থাকে। আর কতদিন লাগবে? আশা করি কালকে তুমি পেয়ে যাবে। তা তুমি ওইগুলো নেবে কিভাবে? সে আমি ভিতরে নিতে পারবো, তা নিয়ে টেনশন করবেন না। ওইদিকে কিছু জানতে কি পেরেছ? যখন ওনার সাথে ভিতরে বা বাইরে যাওয়ার মতো অবস্থা হবে তখনই জানতে পারবো। সেজন্য ওইগুলোর ব্যবস্থা করা। ঠিক আছে। এদিকে একটু পরে সন্ধ্যের দিকে একটা লোক এসে আকাশকে ওই ডিভাইসগুলো দিতে আসে। সেখান থেকে কিছু ডিভাইস এমপির গাড়িতে লুকিয়ে রাখে, যেন গাড়ির ভেতরে উনি কী কী করতেছে বা বলতেছে সবটা শোনা যায়। গাড়িতে ফিটিং করা হয়ে গেলে বাকি ডিভাইসগুলো পকেটে নিয়ে বাসার ভেতরে ঢুকতে যাবে। তখনই কি ব্যাপার, তুমি ভিতরে কেন যাচ্ছ? ম্যাম আমাকে একটু ডেকেছেন। কি বলো? তাই বলে এখন? জি স্যার। ঠিক আছে, যাও তাহলে। এদিকে বাড়ির ভেতরে আসে। তারপর চুপি চুপি এমপির রুমে ঢুকে পড়ে। তারপর খাটের নিচে কিছু ডিভাইস আটকে দেয়, যেন কারো চোখে না পড়ে। কাজ শেষ করে ফেলে। তারপর বের হয়ে আসে। এদিকে রাতের বেলায় ডিউটি করতে হচ্ছে। এদিকে ইরা আর নদী তো আজকের ছবিগুলো দেখতে থাকে। ওয়াও, ছবি তো আসলে অনেক ভালো করে তুলেছে। কি বলছিস? দেখ তুই, দেখে মনে হয় কোনো প্রফেশনাল লোকে তুলেছে। আসলে তো এত দক্ষভাবে তুলেছে। সে যাকগে, তোদের দুজনকে কিন্তু ভালো বানিয়েছে। মানে কি আবল তাবল বলছিস? আরে আমি তোদের কিছু ছবি তুলেছিলাম। এরাও ছবিগুলো দেখতে থাকে। কিছুক্ষণ দেখার পরে ওরা ঘুমিয়ে পড়ে। এইদিকে এমপি তার রুমে এসে কথা বলতে থাকে, যা আকাশ শুনতে থাকে। সাথে রফিক চৌধুরীও ওখান থেকে শুনতে থাকে। স্যার, আপনাকে যে বলেছি কাজগুলো করার জন্য, তা কি করেছেন? সময় মতো পেয়ে যাবি। তাছাড়া আর 2 দিন বাকি আছে। আমি কালকে এসে মালগুলো চেক করে নিব। তাহলে তো ভালোই হয়। তা কখন আসবেন? কাল রাতে আসবো, আমি একাই। আচ্ছা স্যার, আমি অপেক্ষা করব। এদিকে এদের কথা বলা তো শেষ। অন্যদিকে আকাশ আর রফিক চৌধুরী এবার নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এখন এপি তো কাল রাতে যাবে, কিন্তু উনি একা যাবে। এখন তাহলে বুঝবো কিভাবে উনি কোথায় গিয়েছে? একটা উপায় কিন্তু আছে। কি উপায়? আমি একটা মোবাইল ওনার গাড়িতে রেখে দেবো লুকিয়ে। তারপর কি করব? আপনি ওই মোবাইল ট্র্যাকিং করবেন। ওই মোবাইল যেখানে যেখানে যাবে রফিক চৌধুরীও সেখানে সেখানে যাবে। তাছাড়া কাল রাতে আমার ডিউটি নেই, আমি চাইলে ওনাকে ফলো করতে পারবো। কিন্তু একটা সমস্যা হচ্ছে, আমাকে দূর থেকে ফলো করতে হবে, যেন উনি চাইলেও আমাকে দেখতে না পায়। আমি তোমাকে রাস্তা বলে দেব, আর তুমি সেই রাস্তা অনুযায়ী যেতে থাকবে, তাই তো? এতদিনে আপনার মাথায় কিছুটা বুদ্ধি হলো। তার মানে কি বলতে চেয়েছ? আমার মাথায় কোনো বুদ্ধি নেই? বুদ্ধি থাকলে তো এই আইডিয়া আগে আমাকে দিতেন।
এখন তাহলে কালকের জন্য অপেক্ষা করি। সেটাই করেন। এদিকে পরের দিন সকালবেলায় আকাশ ওর রুমে আসে, কেননা দুপুরের পরে ডিউটি শুরু করবে সেই জন্য। রুমে আসতেই ঈশা কল দেয়, সেজন্য কল রিসিভ করে, হ্যাঁ ঈশা বল। ভাইয়া কোথায় তুমি? আমি তো আছি কাজে। বাড়িতে কবে ফিরবি? কাজ শেষ হলেই আমি ফিরে আসব। আচ্ছা, আমি যে তোকে এত এত বকা দিই, তুই কি রাগ করছিস আমার উপরে? আরে তুই আমার আদরের বল, তোর উপর আমি রাগ করব কি করে বল? এই যে মাঝে মাঝে বাড়ি ছেড়ে চলে যাস, বাবা মা তো ভেবে নেয় তুই আমার উপরে রাগ করে চলে যাস বাড়ি থেকে। আচ্ছা আমি বাবা মায়ের সাথে কথা বলে নেব, তাছাড়া বাবা মা তোর সাথে দুষ্টুমি করে। সেটা তো আমিও জানি। আচ্ছা তোর খেয়াল রাখিস। ঠিক আছে, তুইও নিজের খেয়াল রাখবি। ঠিক আছে ভাইয়া। এদিকে রাতের বেলায় তখন রাত 9টা বাজে। এমপি নিজের বাসা থেকে বের হয়। এমপি যে গাড়ি করে চলাচল করে সেই গাড়িতেই আকাশ মোবাইল রেখেছিল। এদিকে বাসার বাহিরে আকাশ দাঁড়িয়ে আছে। এমপি গাড়ি নিয়ে বের হয়। এমপির গাড়ির লোকেশন আমাকে জানাতে থাকেন। আচ্ছা আমি বরং সরাসরি তোমাকে লোকেশন চেঞ্জ করে পাঠিয়ে দেয়। কোনো দরকার নেই, সব কাজ যদি আমাকেই করতে হয় তাহলে আপনার কাজটা কি? তুমি কি আমার কাজ করো নাকি আমি তোমার কাজ করি, সেটাই তো বুঝে উঠতে পারছি না। আপনাকে বুঝতে হবে না, যা বলেছি তাই করুন। এদিকে এমপি গাড়ি নিয়ে বের হয়। আকাশও পেছনে পেছনে আসতে থাকে। এদিকে এমপি কথা বলতে থাকে কারোর সাথে। ওইদিকে সবটা ঠিকমতো আছে তো? জি বস, সবকিছু ঠিক মতো আছে। এখন শুধু আপনি এসে মালগুলো চেক করে নেবেন। আমার আসতে আর 30 মিনিট লাগবে, তোরা ওইদিকে বাকি রেডি করে রাখো। জি স্যার, করতেছি। অপরদিকে গাড়িতে কী বলতেছে সেই সব তো আর শুনতে পাচ্ছে না। এইদিকে এমপিকে ফলো করতে করতে একটা নদীর ধারে চলে আসে। এইদিকে এমপি গাড়ি থেকে নেমে একটা নৌকা এসে বসে। এটা কি হলো? এখন আমি এখানে নৌকা কোথায় পাবো? কি হয়েছে আকাশ? ওই শালা তো নদীর ওই পাড়ে যাচ্ছে। তাহলে তুমি এই পারে কেন দাঁড়িয়ে আছো? এমনভাবে বলতেছেন মনে হচ্ছে আমার জন্য নৌকা রেখে গিয়েছেন, যে নৌকায় বসে আমি নদী পার হব। সাঁতার কেটে যাও। আমাকে দিয়ে কী সব কাজ যে করান, ছেড়ে দেবো আপনার কাজ। ডঙ্কা বাদ দিয়ে যাও, কাজটা করো। অন্য কোনো উপায় না পেয়ে সাঁতার কেটে নদী পার হতে থাকে। তবে অনেকটা সাবধানে যেতে হচ্ছে, কেননা কোনোভাবে যদি ওরা বুঝে যায় তাহলে তো মহা একটা বিপদে পড়তে হবে। সেই জন্য এমপি অনেক আগেই নদী পার হয়ে যায়। এদিকে আকাশ নদী পার হয়ে যেই পাড়ের উপরে দেখে তখনই সামনে জঙ্গল দেখতে পায়। এবার কোনো পথ দিয়ে এমপি গিয়েছে সেটাই তো বুঝতে পারছে না। সেজন্য যত তাড়াতাড়ি পারেন এমপির মোবাইল ট্রেকিং করা শুরু করেন। ওরা জঙ্গলে ঢুকে গেছে, লোকেশন ছাড়া ওদের খোঁজা সম্ভব না। 5 মিনিট সময় দাও। এইদিকে ততক্ষণে আকাশ জঙ্গলের ধারে চলে আসে, এসে অপেক্ষা করতে থাকে। তাছাড়া হাত হয়ে যাওয়াতে আলো জ্বালিয়ে যদি পায়ের চাপ খুঁজতে চায় তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে। সেজন্য তাও পাচ্ছে না। একটু পরে, আকাশ তুমি যেখানে আছো তার থেকে বাম দিকে যাও। বাম দিকে ঠিক কতটুকু যাব? এরপর রফিক চৌধুরী আকাশকে বলতে থাকে, সেই হিসেবে যেতে থাকে। জঙ্গলের অনেক ভিতরে চলে আসে। তখন একটা কুঁড়ে ঘরের মতো কিছু একটা দেখতে পায়। এমপি কি আমার থেকে 100 ফুট দূরে? তেমনই কিছু ধরে নাও। আমার সামনে একটা কুঁড়ে ঘর আছে, ওই ঘরের মধ্যে ওরা থাকতে পারে, আমি চেক করে নিচ্ছি। ঠিক আছে যাও তাহলে, আমি আর তোমাকে কল দেবো না। তুমি তাহলে সবটা ঠিক করে আমাকে জানাও। ঠিক আছে তাই হবে। এদিকে কুঁড়ে ঘরের এখানে এসে মোবাইল দিয়ে ভিডিও করতে থাকে। ওখানে তেমন কিছুই চোখে পড়ছে না, শুধু অনেকগুলো মেয়ের ছবি দেখতে পাচ্ছে। এখানে তো 15টা মেয়ে। এখানে আপাতত এই কয়টাই মেয়ে পেয়েছি। কিন্তু আমার তো আরো 5টা মেয়ে পাঠানোর কথা। কিন্তু এখন তো এই 5টা মেয়ে জোগাড় করা সম্ভব না, তাও রাতের ভিতরে, কেননা আমাদের আজকে ভোরবেলায় ওদের পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই 15 জনকেই পাঠাও। তাহলে আপনি যান, আমি এদের ব্যবস্থা করতেছি। তা মেয়েগুলোকে রেখেছিস কোথায়? এই তো এই জায়গা থেকে অনেকটা ভিতরে আরো একটা ঘর আছে ওখানে। আচ্ছা আমি ওদের একবার দেখে আসি তাহলে। ঠিক আছে চলুন। এদিকে এমপি লোকটার সাথে যেতে থাকে। আকাশ ওদের পেছনে যেতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পরে ওই ঘরের ভেতরে ঢুকে পড়ে। সবগুলো মেয়েই অজ্ঞান ছিল। ওদের এভাবে খোলা ছেড়ে রেখেছিস কেন? যদি ওরা পালিয়ে যায়? সবাইকে ইনজেকশন দেওয়া হয়েছে, মোটামুটি একদিনের আগে ঘুম থেকে উঠবে না। শুধু ঘুম পাড়ালেই হবে না, ওদের ভালো করে খাওয়াবি, কেননা ওরা যদি দুর্বল থাকে
তাহলে কিন্তু মার্কেটে ওদের কম দামে বিক্রি করতে হবে। চিন্তা করবেন না, ওদের ঘুম পাড়ানোর আগে ভালো করে বিরিয়ানি খাওয়াই, সাথে অনেক প্রোটিন স্যালাইন, যেন ওদের শরীর দুর্বল না হয়ে যায়। আসলে আজকেই ওদের পাঠিয়ে দিস, টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিস। কোনটায় পাঠাবো? যে অ্যাকাউন্টের কথা কেউ জানে না। বুঝতে পেরেছি। এই বলে এমপি চলে যায়, সাথে লোকটাও। এদিকে এখানে কোনো পাহারাদারও নেই, কেননা এরা তো ঘুমাচ্ছে, তার উপর কোনো জানোয়ারও নেই যে এখানে এসে এদের খাবে। সেই জন্য আকাশ ফোন করে বের হয়, রফিক চৌধুরীকে সবটা বলে। উনি সবটা শোনার পর, তুমি তাহলে অপেক্ষা করো, আমি পাশের থানায় কল দিয়ে বলতেছি। এরকমটা করা যাবে না। অফিসে যদি এমপির সাথে জড়িত থাকে তাহলে আমার জন্য সমস্যা হবে। একটা কাজ করুন, 2টা হেলিকপ্টার আপনি এই লোকেশনে পাঠান, সাথে 3-4 জন লোক, বাকিটা আমি সামনে নেব। কিন্তু অন্য লোক যদি জানতে পারে? এখানে মাত্র একটা লোক আছে, তাছাড়া বাকিরা ভোরবেলায় আসবে। আমাদের হাতে 3 ঘন্টার সময় আছে, এর ভিতরে আপনি হেলিকপ্টার পাঠান। ঠিক আছে, পাঠাচ্ছি। এদিকে রফিক চৌধুরী হেলিকপ্টার পাঠিয়ে দেয়। অন্যদিকে এমপিকে নদীর কিনারায় লোকটা এগিয়ে দেয়। লোকটা যে রাস্তা দিয়ে ফেরে সেই রাস্তায় আকাশ বাসাতের সাথে কিছু ড্রাগসের পাউডার ছড়িয়ে দেয়, যা লোকটার নাকের কাছে আসতেই লোকটা অনেকটা মাতাল হয়ে যায়। সে হেলতে দুলতে কোনো মতে কুড়ি ঘরে এসে ঘুমিয়ে পড়ে। এদিকে 1 ঘন্টার ভেতরে হেলিকপ্টার চলে আসে, ওই লোক আসে নেই। ওরা আসার পরে, এ কি আবির, তুমি এখানে? চলে এলাম আপনাকে দেখতে। আমাকে না দেখে এদের দেখতে দেখো, তাড়াতাড়ি করে এদের উপরে উঠাতে দেখো। প্রথমত এদের হসপিটাল নিয়ে যাব, তারপরে এদের ট্রিটমেন্ট করাবো। জ্ঞান ফেরার পরে এদের খাবার দিবে, খাবার খাওয়ার পরে এদের মোটামুটি সব কিছু মনে পড়তে কয়েক ঘন্টা সময় লাগবে। সেজন্য এখনই কোনো কিছু বলা বা করা যাবে না। বুঝতে পেরেছি। সবাইকে হেলিকপ্টারে উঠিয়ে নেয়, তারপর ওরা ওখান থেকে চলে যায়। এদিকে আকাশ তো এমপি সবটা রেকর্ড করে নেয়, তারপর ওর একটা ফাইলে সেগুলো সেভ করে রাখে। এই দিকের কাজ তো শেষ, এবার আমাকে ফিরে যেতে হবে। এরপর আবারও আগের মতো করে চলে আসে, তবে আস্তে আস্তে আকাশের শার্ট প্যান্ট সব শুকিয়ে যায়। বাড়ির ভেতর এত রাতে ঢুকতেও পারে না, সেই জন্য দেয়াল টপকে যেই ভেতরে এসে দাঁড়ায়, তখনই অন্য একটা বডিগার্ড চলে আসে ওখানে আকাশকে দেখে, এ কি, তুমি এত রাতে দেওয়ালের পাশে কেন? যাক বাবা, বাঁচলাম। তাহলে আমাকে দেওয়াল টপকাতে আর দেখেনি। চুপ করে আছো কেন? না মানে আমার ঘুম আসছিল না, সেজন্য বের হলাম। কিন্তু এখানে আসার পরে দেখি কারোর জন্য কথার আওয়াজ শুনতেছিলাম, সেজন্য দেওয়ালের পাশে আসা। কথাটা শুনে ওই বডিগার্ড দেয়াল টপকে উপরে ওঠে, ওকে মেরে দেখে কেউ নেই, সেজন্য আবারও নিচে নেমে আসে। ওখানে তো কেউ নেই। মনে হয় ভুল শুনেছি, আর না হয় আমাদের কথা শুনে পালিয়ে গেছে। হতেও পারে। আচ্ছা, কাজ শেষ হলে যাও ঘুমাও। এই বলে কোনো মতে তো বেঁচে যায়, কেননা যদি কোনোভাবে ধরা খেয়ে যেত তাহলে পুরো সর্বনাশ হয়ে যেত। এদিকে ভোরবেলায় জঙ্গলের ভেতরে, এই মেয়ে ওঠেন তো। কে কে? আমি মেয়েদের নিচেতে এসেছি। ও চলুন আমার সাথে। আপনার তো জেগে থাকার কথা, তাহলে ঘুমিয়েছেন কেন? জানি না, চোখটা লেগে এসেছিল। এখন চলুন তো। লোকটা রবিনকে সাথে নিয়ে যায়, কিন্তু ওই ঘরে এসে কাউকে খুঁজে পায় না। কি ব্যাপার, মেয়েগুলো কোথায়? এই ঘরেই তো ছিল। এই ঘরে তো ছিল বুঝলাম, তাহলে এখন গেল কোথায়? আমি তোদের সবাইকে এই ঘরে রেখেছিলাম, তালাও মেরেছিলাম। তাহলে তো মারাই ছিল, তাহলে মেয়েগুলো ভেতর থেকে হাওয়া হয়ে গেল নাকি? সেটাই তো বুঝতেছি না। তোর বসকে কল দিয়ে বল কি করবে এখন। দিচ্ছি কল। এই বলে লোকটা এমপিকে কল দেয়, এমপিকে সবটা বলে। এমপি তো সবটা শুনে মাথা গরম হয়ে যায়। উনি সাথে সাথে এই ভোরে একটা গাড়ি নিয়ে চলে আসে ওই জায়গায়, এসে ওই ঘরে আসে। ওখানে আসার পরে, কি হয়েছে রে, মেয়েগুলো কোথায়? আমি আপনাকে নৌকায় তুলে দিয়ে যখন ভিতরে ঢুকছিলাম তখন আমার অনেক ঘুম পায়, তাই আমি ঘুমাই গিয়েছিলাম। তুই ঘুমিয়ে গিয়েছিস সেটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে। বড় কথা কি? রুমে তো তালা মারা ছিল, তাহলে ভিতর থেকে ওরা গায়েব হলো কি করে? আমি নিজেও তো বুঝতে পারছি না ওরা এখান থেকে গায়েব হলো কিভাবে। আচ্ছা, ও কি তোর সামনেই তালা খুলেছে? আমার সামনেই তো খুললো। তাহলে মেয়েগুলো গেল কোথায়? আচ্ছা, আপনার লোক মেয়েগুলোকে সরিয়ে দেয়নি তো? ও 5 বছর ধরে আমার সাথে কাজ করে, ও তো এমনটা করবে না। আমাদের থেকে টাকা নিয়ে সেই টাকা ও মেরে দিলেই তো ওর হয়ে যায়।
এটা ওর কাজ না। চারদিকে দেখো তো কোনো পায়ের ছাপ পাওয়া যায় কি না। এখানে তো অনেক পায়ের ছাপ, তার বেশিরভাগ পাগুলো জুতো পরা ছিল। তাছাড়া মেয়েদের পায়ে তো জুতা ছিল না। তাহলে কি কেউ এদের এখান থেকে পালিয়ে নিয়ে গেছে? হতেও পারে। তাহলে তো আমাদের জন্য এটা অনেক বড় একটা বিপদ। তেমনই কিছু। এদিকে আকাশ ওদের আশেপাশে একটা ক্যামেরা লাগিয়ে রেখেছে, যেন ওদের সবাইকে দেখা যায়। এখানে কি হয়েছে না হয়েছে সবটা এখন আকাশ রেকর্ড করে নিচ্ছে। অনেক ছোট ছিল ক্যামেরার ওখানে একটা বোমা রাখা ছিল, যা ক্যামেরা দিয়ে সবটা রেকর্ড হয়ে গেছে। বোমা দিয়ে ক্যামেরা পুরো জ্বালিয়ে দেওয়া যায়। ওরা হতাশ হয়ে চলে যায় ওখান থেকে। ওরা যাওয়ার পরে বোমাটা ব্লাস্ট করে, পুরো ক্যামেরা জ্বালিয়ে দেয়। এদিকেই সকালে এমপি বাসায় আসে, তবে মুখে অনেক রাগ আর চিন্তার ছাপ। বিকালে সব কিছু রফিক চৌধুরীকে পাঠিয়ে দেয়। এর চেয়ে বেশি কিছু তো লাগবে না মনে হচ্ছে। যা দিয়েছো তাতেই হয়ে যাবে। এবার তুমি চলে আসো। আমার কাজ এখনও শেষ হয়নি। এখন আবার কি কাজ? 2টা পার্সোনাল কাজ আছে, সেগুলো শেষ করেই চলে আসব। এর ভিতরে আপনি আপনার কাজ করতে থাকুন। ঠিক আছে, আবার দেখো বেশি দেরি যেন না হয়। হবে না এরকম কিছু। এদিকে রফিক চৌধুরী এমপিকে ধরার ব্যবস্থা করতে থাকে। অন্যদিকে রাশেদ আকাশের কাছে আসে। বন্ধু, কিছু কি হয়েছে? হয়েছে, আর কয়েকটা দিন পরে তোমাদের এমপিকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি করা যায়? তুই তো নদীকে পছন্দ করিস, একটা কাজ কর, তুই নদীকে বলে দেখ। আরে নদীও আমাকে পছন্দ করে, কিন্তু ওর বাবার সিকিউরিটির জন্য ও একা বের হতে পারে না। সেজন্য আমরা তেমন একটা দেখা করতেও পারি না। আচ্ছা, কাল আমি ওদের নিয়ে বের হব, তুই চলে আসিস। কি বলিস, তুই পারবি তো? পারবো। পরের দিন সকালে আকাশ বাড়ির ভেতরে আসে। এসে নদীর রুমে এসে দেখে ইরা জামা চেঞ্জ করতেছে, যা আকাশ এসেই দেখে ফেলে। এরকম অবস্থায় ইরা চিৎকার করতে যাবে, আকাশ ইরার মুখটা চেপে ধরে। চিৎকার করবেন না প্লিজ। আপনি এখানে কেন? পরে বলতেছি, আগে জামা পরে নিন। এদিকে ইরা জামা পরতেছে, আকাশ অন্যদিকে তাকিয়ে আছে। তখনই নদী রুমে চলে আসে। সরি, আমি মনে হয় ভুল ঠিকানায় চলে এসেছি। নদীর বাচ্চা, ভিতরে আয়। এত তাড়াতাড়ি করা হয়ে গেছে তো? জামা একটা চেঞ্জ করতে কি 10 মিনিট লাগে নাকি? আমি জামার কথা বলিনি। তাহলে কিসের কথা? তা ভাইয়া, কেমন দেখলেন আমার বান্ধবীকে? বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে দেখতে চাইনি। আমি তো এসেছি আপনার কাছে। আমার কাছে কেন? রাশেদ কি কল করেছিল? হ্যাঁ করেছিল তো, বলেছে আমাকে দেখা করতে। তুমি নাকি বলেছো দেখা করতে সাহায্য করবে। আপনারা দুপুরে বলবেন, বাইরে বের হবেন আমাকে নিয়ে। আমি তাহলে তো আপনার আর রাশেদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাই করব। তবে এই যে ম্যাডাম, আপনাকে বলতেছি। আবার কি বলবি? এভাবে দরজা খোলা রেখে দ্বিতীয়বার এরকম করবেন না। তুই যাবি এখান থেকে? ইরার রাগ দেখে আকাশ তো চলে যায়। এদিকে ইরা বসে আছে। তখনই ও কি সব দেখছে। ইরা লজ্জায় নদীকে জড়িয়ে ধরে। তখনই নদী ব্যাপারটা বুঝতে পারে। আচ্ছা, তুই কি আগে থেকে ওকে চিনিস? আগে থেকে বলতে, আমি যাকে পছন্দ করি এটা ওর ফ্রেন্ড আমাকে বলেছে, সেজন্য আমি কিছু বলিনি। তাছাড়া বিকালে দেখা করব, তখন না হয় তোকে দেখিয়ে দেব। আচ্ছা, তাই করছি। বিকালে ওরা বের হয়। তবে ইরা আকাশকে এখন যতবার দেখে ততবারই লজ্জা পাচ্ছে, তাও চুপচাপ আছে। একটু পরে ওরা একটা রেস্টুরেন্টে আসে। 4 জন একসাথে বসে গল্প করতে থাকে। তখন নদী রাশেদের সাথে ইরার পরিচয় করিয়ে দেয়। ইরার সাথে রাশেদের। ইরা হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে চাইলেই আকাশ রাশেদের হাত সরিয়ে নিজে হ্যান্ডশেক করে নেয়। এটা কি হলো? কোনটা কি হলো? একটু আগে যেটা হলো। ওর গার্লফ্রেন্ড আছে, ও যদি এখন অন্য মেয়ের হাত ধরে, ব্যাপারটা কেমন যেন দেখায়। কিচ্ছুই হবে না। তাছাড়া আপনি যে পরিমাণে লুচু মনে হচ্ছে আমার কাছে। আসলে আমি কেন যেন আপনার বাগ অন্য কাউকে দিতে পারবো না। মানে কি? ও কিছু না। ওখানে ওরা খাবার খেয়ে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে 7 দিন কেটে যায়। এদিকে ইরাও চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। মামা, আমি আজকে চলে যাব। এত তাড়াতাড়ি চলে যাবে? যেতে তো হবে। আর 2টা দিন থেকে তারপর না হয় চলে যাস। না মামা, আমি তাহলে কাল চলে যাব। ঠিক আছে। এই রাতে আকাশ খবরটা শুনতে পেয়ে 2 দিনের ছুটি নিয়ে নেয়।
কেন সেই ছুটি তা আপনারা পরেও জানতে পারবেন। এদিকে পরের দিন এরা অনেকবার খুঁজেও আকাশকে আর দেখতে পায়নি। এদিকে এরা টিকিট আগেই কেটে রেখেছে, যা ডিটেলস আকাশ জানে আগে থেকেই। এদিকে এই ট্রেনের ভেতর বসে আছে ইরা। আজকেও জানালার পাশের সিট খালি আছে। ট্রেন ছাড়ার সময় একটা ছেলে এসে বসে সেই সিটেই। ইরা দেখেও না দেখার ভান করে আছে। অন্যদিকে আকাশ, তুমি কোথায়? আর এটা কিসের শব্দ? তা জেনে আপনার কি কাজ? যে কাজটা করতে বলেছিলাম সেটা কত দূর হলো? 1 ঘন্টার ভিতরে একটা টিম ওখানে যাবে, এরপর খেলা শেষ। একটা কথা বলার ছিল। কি কথা? রাশেদকে তো চিনেন? হ্যাঁ, তোমার বন্ধু, যার মাধ্যমে তুমিও বাড়িতে ঢুকতে পেরেছ। ঠিক ধরেছেন। সোজাভাবে বলো, কি হয়েছে? এমপিকে তো গ্রেফতার করবেন, কিন্তু এমপির মেয়েকে যেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু কেন? আমি বলেছি সেজন্য। কিন্তু ওনার মেয়ে যদি পরে কোনো ঝামেলা করে? কোনো কিছুই করবেন না। ঠিক আছে। এদিকে আকাশ রাশেদকে সবটা বলতে থাকে। সবটা শুনে কি বলছিস তুই এগুলো? ঠিকই বলছি। তুই এমপির বাসার কাছে থাকবি। যখন এমপিকে নিয়ে যাবে তুই বাসার ভিতরে এসে নদীকে সাপোর্ট দিবি। নদীকে আমি শুধু তোর জন্য ছেড়ে দিয়েছি, সুখে রাখিস মেয়েটাকে। তুই কোথায়? এগুলো সম্ভব হবে কি করে? অপেক্ষা কর, তাহলে তুই নিজেই সবটা বুঝতে পারবি। এদিকে ইরা তাকিয়ে দেখে পাশে থাকা ছেলেটা নেই। একটু পরে এসে ছেলেটা বসে। এই যে মিস্টার, কতবার উঠতে হয় কি কথা বলার জন্য? চুপচাপ বসে থাকবেন। আপনার জন্য আমাকে বারবার ডিস্টার্ব হতে হচ্ছে। ছেলেটি একদম চুপচাপ বসে আছে। এদিকে 2টা হেলিকপ্টার থেকে কিছু অফিসার আর কিছু কমান্ডো এক এক করে নিচে নামে। ওদের দেখে এমপি বের হয়ে বাসা থেকে। কি ব্যাপার, আপনারা এখানে কেন? আপনাকে গ্রেপ্তার করা হলো। তোমাদের কি মাথা খারাপ? তোমরা জানো তোমরা কি বলতেছো? এই দেখুন, আপনাকে নিয়ে যাওয়ার অ্যারেস্ট ওয়ারেন্ট। সেজন্য এখন থেকে আপনার সিকিউরিটি সরিয়ে নেওয়া হলো। কিছু কমান্ডো ওনার বাসায় যাও, নগদ অর্থ স্বর্ণ যা পাও তা নিয়ে আসো। অন্যদিকে নদীর ব্যাপারটা জানতে পেরে দৌড়ে বেরিয়ে আসে। আমার বাবা কি করেছে? ওনাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? এই ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনার বাবা কতটা খারাপ। আর ওনার অ্যারেস্ট ওয়ারেন্ট। নদী ওখানে ওর বাবার সাথে সাথে নিজের নামটাও দেখে অবাক হয়। এখানে তো আমার নামও আছে, তাহলে আমাকে কেন ছেড়ে দিলেন? তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে আমার কারণে। তোমার কারণে মানে? রাশেদ বাকিটা নদীকে বলে। নদী সবটা শুনে বুঝতে পারে। রাশেদ, আমাকে বাঁচাও। আঙ্কেল, আপনাকে আমি বাঁচাতে পারবো না। এমনকি এই লিস্টে যে নদীকেও ধরে নিয়ে যাওয়ার কথা ছিল সেটাও আমি জানতাম না। আমাকে একজন কল দিয়ে বলেছে আমরা যেহেতু একজন আরেকজনকে পছন্দ করি সেজন্য তোমাকে অ্যারেস্ট করতে মানা করেছে। তবে চিন্তা করো না, আমি তোমাকে আগের মতোই ভালোবাসবো। একটুও কমে যাবে না আমাদের ভালোবাসা। এদিকে অফিসার এমপিকে নিয়ে যায়। এদিকে রাশেদ নদীকে নিয়ে ওদের বাড়িতে আসে। এরপর কাজী এনে ওরা বিয়ে করে নেয়। একদিকে নদী ওর বাবার জন্য কান্না করতে থাকে, অন্যদিকে তুমি কি জানো তোমাকে অ্যারেস্ট হওয়া থেকে কে বাঁচিয়েছে? কে বাঁচিয়েছে? আমার বন্ধু আকাশ বলেছে। আর শুধু আমি তোমাকে ভালোবাসি বলেই আকাশ তোমাকে ছেড়ে দেওয়ার জন্য বলেছে। উনি কি করে? কি করে তা আমি নিজেও জানি না, তবে ও যে আমার উপকার করলো এটাই আমার জন্য অনেক কিছু। এদের তো একটা ব্যবস্থা করেছি। এবার চলুন আমরা একটু ট্রেন থেকে ঘুরে আসি। এদিকে সন্ধে হয়ে আসে। এরার খিদে পেয়েছে, তার ওপর ট্রেন একটা স্টেশনে এসেও থামে। সেই জন্য এরা খাবার নিতে নিচে নামে। খাবার নিয়ে আবারও ট্রেনে উঠতে যাবে, তখনই ওমর আর ওর বন্ধুরা এসে সামনে হাজির। তুই ওই ছেলেটা না যে 8 দিন আগে আমার সাথে খারাপ ব্যবহার করার জন্য মার খেয়েছিস? তোর তো দেখি সবই মনে আছে। তা আজকে তুই একা কেন? তোর জামাই কোথায়? বস, জামাই মনে হয় আজকে আসেনি। তুই কি করে বুঝলি? দেখছেন না, হাতে মাত্র একজনের খাবার। তুই তো অনেক বুদ্ধিমান হয়ে গেছিস। তাহলে তো আজকে পার্টি হবে। কে বলেছে জামাই আসেনি? কথাটা বলতে বলতেই ট্রেন থেকে নামে। গতবারের মতো আজকেও সেম চশমা আর সেমভাবে মুখ ঢাকা। আসলে আকাশ আগেই কেন ছুটি নিয়েছে জানেন, যেন ওর উপরে সন্দেহ না থাকে। তাছাড়া এরার জন্য আকাশই টিকিট কেটেছিল, সেই জন্য 2টা টিকিট কেনে যেন একসাথে আবারও ঢাকায় ফিরতে পারে। যদিও এই সবটা আপনাদের থেকে লুকানো হয়েছিল, সেই জন্য এখন বলে দিলাম। এইদিকে আকাশ দেখে ইরা ও কিছুটা খুশি হয়।
যাক বাবা, বাঁচলাম। কিন্তু এই একই ট্রেনে, তাও একই সময়, কিভাবে এগুলো সম্ভব? এই যে ম্যাডাম, সব প্রশ্নের উত্তর পরে দেব। গতবারের মতো এদের একটু সাইজ করে নেই। গতবার তো পুলিশের কারণেই তুই বেঁচে গিয়েছিস, এবার আর বাঁচতে পারবি না। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? এই তোরা মার এই শালাকে, ওকে বুঝিয়ে দে আমরা কি জিনিস। ওরা মারার জন্য আসতে থাকে, ওদের এক এক করে মারতে থাকে। এদিকে ওমরও আবার মারার জন্য আসে, কিন্তু আকাশের সাথে তো পেরে ওঠে না। ওমরকে অনেকটা মারতে থাকে। সাথে তোদের দেখিয়ে বোঝা যায় তোরা স্টেশনে থাকা মেয়েদের ট্রিস করিস। তোরা আজকে কানে ধরে এখানে উঠবোস করতে থাক। ছেড়ে দেন ভাই, আর কখনো এরকম করবো না। কুকুরের লেজের মতো তোদের কখনো সোজা করা যাবে না, সেজন্য বলে কোনো কাজ নেই। তোরা কানে ধরে উঠবোস করতে থাক। ওরা কোনো উপায় না পেয়ে কানে ধরে উঠবোস করতে থাকে। আশেপাশে থাকা লোকজন ওদের ভিডিও বানাতে থাকে। কিছুক্ষণের মধ্যে এবার ট্রেনও ছেড়ে দেবে, সেই জন্য আকাশ আর ইরা ট্রেনে এসে বসে পড়ে। সত্যি আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব। এখানে ধন্যবাদের কিছু নেই। তা আপনি যে কাজে গিয়েছেন, সেই কাজটা কি হয়েছে? কাজটা হয়ে গেছে, তা আপনি এত তাড়াতাড়ি চলে এলেন যে? সামনে পরীক্ষা, সেজন্য চলে এসেছি। তা মামার বাড়িতে কেমন কাটালেন? অনেক ভালোভাবে কাটিয়েছি। তার ঢাকায় কোন জায়গায় থাকে? গুলশানে থাকি। আর আপনি? আমি মোটামুটি আপনার কাছাকাছিই থাকি। কাছাকাছি বলতে? বাড্ডায় থাকি আমি। ও আচ্ছা, তাই বলুন। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? ছোটো বোন আছে, বয়স ওর 17 বছর। এর বাইরে আছে আমার বাবা মা, 4 জনের সংসার আমার। তা আপনার পরিবারে কে কে আছে? আমি আর বাবা মা 3 জনের সংসার আমাদের। তাহলে তো সুখী পরিবার আপনাদের। জি তেমনই। ঢাকায় কি করে? এই তো মোটামুটি পড়াশোনা শেষ করে একটা ছোটোখাটো চাকরি করি। আচ্ছা, মুখটা এভাবে ঢেকে রেখেছেন কেন? আসলে আমি মুখ সবসময় ঢেকেই রাখি। মেয়েদের মতো লজ্জা পান নাকি? লজ্জা পাওয়ার কিছু নেই। তাহলে মুখটা তো দেখাবেন। এখন তো সম্ভব না, তবে চিন্তা করবেন না, একটা সময় এসে দেখাবো। তখন তো আপনাকে চিনব না। আমি তো চিনতে পারবো, তখন না হয় পরিচয় দিব। তাই এই ছেলেটা কে? কোন ছেলের কথা বলছেন? আপনার মোবাইলে থাকা যে ছেলেটার ছবি, তার কথা বলেছি। ও তো বডিগার্ড। কি বলেন? দেখে তো তেমন মনে হচ্ছে না, মনে তো হচ্ছে এর চেয়ে বেশি কিছু। মোটামুটি তেমনই একজন। কি বলেন, শেষমেশ বডিগার্ড? বডিগার্ড হলো, ছেলেটার মন অনেক ভালো। তাহলে তো বলতেই হয় ছেলেটাকে অনেক ভালোবেসে ফেলেছেন। আরে না, ভালোবাসা অবধি এখনো পৌঁছায়নি। আচ্ছা, এবার ঘুমাতে হবে। তো ঘুমান। এরপর ঘুমিয়ে পড়ে। এরাও মোটামুটি ঘুমিয়ে পড়ে। এখন অনেকের মনে প্রশ্ন জাগবে, এটা কি করলাম আমি? আকাশ তো ইরার কাছে বসে আছে, তাহলে কেন ইরা আকাশকে চিনতে পারছে না? আসলে ব্যাপারটা হচ্ছে, আগে তো আকাশের মুখ পুরো ঢাকা, সেই জন্য মুখটা দেখা যাচ্ছে না। তার উপর মুখ ঢাকার কারণেই আকাশ যখন কথা বলে তখন কণ্ঠগুলো অন্যরকম হয়ে আসে, সেই জন্য বোঝার কোনো উপায় নেই। 3 ঘন্টা পরে ওরা কমলাপুর রেল স্টেশনে আসে। দুজনে একসাথে নেমে যায়। ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনার ফোন নাম্বার কি দেওয়া যাবে? আপনার নাম্বার আমার কাছে আছে, কখনো প্রয়োজন পড়লে আমি আপনাকে কল করব, চিন্তা করবেন না। আমার নাম্বার আপনার কাছে কিভাবে? ওটা আপনাকে এখন বলা যাবে না। কেন কেন? পরে একটা সময় বলবো। চলি তাহলে, ভালো থাকবেন। যদি কিছু মনে না করেন, একটাবার হাত মেলাতে পারবো কি? আকাশ হাতটা বাড়িয়ে দেয়। ইরা হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করে চলে যায় দুইজন দুই দিকে। এদিকে যাওয়ার সময় ঈশার জন্য অনেক কিছু কিনে নিয়ে যায় আকাশ। সেগুলো নিয়ে বাসায় যায়। বাসায় ফিরতেই, কি রে ভাইয়া, আমার জন্য কি এনেছিস? আর এত তাড়াতাড়ি চলে এলি যে? তাহলে কি ফিরে যাব এখন? আমি কখন তা বলেছি? তুই তো 15-20 দিনের আগে বাড়িতে ফিরিসই না। দেখ বোন, এই তোর গিফট। আমাকে 5-6 দিনের জন্য একটু ভালো করে ঘুমাতে দিস। ঠিক আছে, এখন যা তাহলে। যাচ্ছি। তা বাবা মা কোথায়? বাবা মা দুজনেই বাহিরে গেছে। আস্তে আস্তে সন্ধ্যা হবে। বিরিয়ানি রান্না করেছে, তুই ফ্রেশ হয়ে আয়, দুজনে একসাথে খাবো। ঠিক আছে, আমি যাচ্ছি। এইদিকে আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে। তারপর দুই ভাই বোন একসাথে খাবার খেয়ে দুজনেই চলে যায় নিজেদের রুমে। অন্যদিকে ইরাও ফ্রেশ হয়ে নিচে নামে। তখনই, ইরা, তুই কি কিছু শুনেছিস? কই, কি শুনবো?
তুই রওনা দিয়েছিস কখন? এই তো ভোরে টেনে। তোর মামাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। কি বলছো কি আব্বু? কিভাবে কি হলো? তোর মামা নারী পাচার করতো, সেটার প্রমাণ পেয়েছে, সেজন্য সকালে তোর মামাকে ধরে নিয়ে গেছে। নদী কোথায়? ওর কিছু তো জানতে পেরেছো? নদী কল দিয়ে বলেছে। তাছাড়া নদী একটা ছেলেকে ভালোবাসে, তুই কি জানিস? হ্যাঁ জানি তো। ওই ছেলেকে নদী বিয়ে করেছে। আচ্ছা এখন চলো খেয়ে নিই, আমি তারপর নদীর সাথে কথা বলে নিচ্ছি। বস তাহলে। এরা খাওয়ার পরে এরা রুমে এসে নদীকে কল করে। নদী এরপর সবটা বলতে থাকে। সবটা শুনে কি বলছিস তুই? তোকেও গ্রেপ্তার করার কথা ছিল। তার বলছি কি, পরে কি হলো তার রাশেদ জানে। ভাইয়ের থেকে ফোনটা দিস তো। নে কথা বল। এরপর রাশেদের সাথে কথা বলতে থাকে। কিছুটা সময় পরে তাহলে ভাইয়া আমার বোনটাকে কষ্ট দিয়েন না, ওর বাবার কর্মের ফল ওকে অন্তত দিয়েন না। এই কথা বলে আমাকে লজ্জা দিও না। তাছাড়া বন্ধুর জন্য আমি নদীকে আমার করে পেয়েছি, এত সহজে আমি ওকে কষ্ট দিব কেন বলো? আচ্ছা ভাইয়া ভালো থাকবেন। ইরা তুইও ভালো থাকিস। এরা কল কেটে দেয়। তখনই ইরার আকাশের কথা মনে পড়ে যায়। মামাকে যখন ধরে নিয়ে গেছে তাহলে আকাশের কি হবে? আকাশকে ইরা? কেউ না আব্বু। তোর কথা শুনে মনে হলো ছেলেটার জন্য চিন্তিত তুই। আসলে আব্বু ওরা মামার এখানেই কাজ করে, মামা তো এখন নেই, সেজন্য ওরা এখন থাকবে কোথায়, কাজ পাবে কোথায়? তোর দেখে অনেক চিন্তা হচ্ছে, তা ছেলেটার সাথে পরিচয় করিয়ে দিস তো। আমি ওর নাম আর শুধু ওর মুখটা দেখেছি, এর বাহিরে আর কিছুই জানি না। মামা তো এখন জেলে, তাহলে ওই ছেলে চাকরিও নেই এখন। এক কথায় ওখানে থাকা মোটামুটি অনেকে এখন বেকার হয়ে গেছে। বুঝলাম তোর কথাগুলো। তা তুই ভার্সিটিতে কবে যাবি? 2-3 দিন পরে। অন্যদিকে সন্ধ্যের পর আকাশের বাবা মা আসলো। এসেই তো প্রশ্ন শুরু করে দেয়। সবার প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে আচ্ছা আম্মু, আমাকে যে কলেজে ভর্তি করাতে হবে সেটা কি তোমরা ভুলে গেছো? তুই তো কয়েকদিন আগেই আবেদন করেছিস, কলেজ থেকে আগে জানিয়ে দিক, তারপর তো বাকিটা। আমি তো এত কিছু জানি না ভাইয়া। যখন সময় হবে আমি নিজেই তোকে ভর্তি করে দেব। ঠিক আছে ভাইয়া। এদের সাথে কথা বলে বাসায় এসে একটা ঘুম দেয়। অন্যদিকে এমপি জেলের ভেতরে ওনার সাথে রফিক চৌধুরী আসছে কথা বলার জন্য। কেমন আছেন এমপি সাহেব? কে তুই? তোর সাহস তো কম না, তুই আমাকে গ্রেফতার করেছিস। তুই জানিস আমি যদি এখান থেকে একবার বের হতে পারি তাহলে তোর চাকরি আমি বের করব। আপনি যা ইচ্ছে তাই করুন না কেন, আমার ক্ষতি করা বা আমার চাকরি খেয়ে নেওয়ার মতো কোনো ক্ষমতা আপনার নেই। আমার উকিল আসতেছে, একবার শুধু আমি বের হই এখান থেকে। তোমাকে কোন উকিলই বের করতে পারবে না। দেখাই যাক না কি হয়। এদিকে কোনো উকিলে এমপিকে বের করতে পারছে না, কেননা অনেকগুলো কেস এমপির নামে করেই চালিয়ে দেয়। অন্যদিকে কয়েকটা দিন পরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। আস্তে আস্তে সবটা ঠিকভাবে চলতে থাকে। তখন ইরার মা কান্না করতে থাকে। তা দেখে আম্মু আব্বু তো অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবে তো মামাকে ছাড়াতে পারছে না। বুঝতেছি না এরকম মিথ্যা অপবাদ কে দিল আমার ভাইয়ের নামে। আম্মু, মামার বিরুদ্ধে যে কেসটা করা হয়েছে সেই কেসটা আসলেও সত্যি নাকি আমাকে ফাঁসানোর জন্য করা হয়েছে তা তো এখন জানতে হবে। এখন তাহলে কি করব? আব্বু তো কম চেষ্টা করছে না। আচ্ছা দেখি না কি হয়। থাক আম্মু, তুমি আর কেঁদো না, আমি ভার্সিটিতে গেলাম। আচ্ছা সাবধানে যাস। এদিকে আকাশ ঘুমোচ্ছে, মনে হয় গতকাল ঘুমায়নি। এদিকে ঈশা ওর রুম থেকে ওর বাবা মার রুমে আসে। মা, ও মা। কি হয়েছে বল। ভাইয়া কি উঠেছে ঘুম থেকে? কেন বলতো? ও তো ঠিক মতো ঘুমাতেও পারছে না। তোর কি কাজ আছে ওর সাথে? আমার কাজ হচ্ছে, আমাকে তো কলেজে ভর্তি হতে হবে। আমার কলেজ সিলেক্ট হয়েছে, এখন আমাকে ভর্তি হতে হবে। আচ্ছা, কত টাকা লাগবে ভর্তি হতে? আপাতত 20,000 টাকা লাগবে। এই নে টাকা, তুই তাহলে কি কি লাগে তা রেডি করে নে। তুমি টাকা দিচ্ছ যে? তুমি জানো না ভাইয়া আমার সব খরচ দেয়? ও তো সংসারে এমনিতে মাসে সব খরচ দেয়, আমাকে তো টাকাই দিতে দিচ্ছে না। সেজন্য আমি ঈশার জন্য গহনা বানাচ্ছি, সাথে আকাশের বউয়ের জন্য।
আকাশ সংসার সামলাচ্ছে আর আমি তোদের ভবিষ্যতের জন্য গহনা বানাচ্ছি। সত্যি বলছো বাবা? তা আমার গয়নাগুলো কোথায়? এখনও বানানো হয়নি, তাছাড়া ওইগুলো এখন তোকে মোটেও দিব না। তাছাড়া এমনিতে বাহিরে যাওয়ার মতো কানের দুল তো তোর মা তোকে বানিয়ে দিয়েছে। আচ্ছা, তোমরা কি ভয় পাচ্ছ? কি নিয়ে? এই ধরো, আমাকে আমার স্বর্ণ দিয়ে দিলে আমি কারোর সাথে পালিয়ে যদি চলে যাই, সেই জন্য ভয়ে দিচ্ছ না? আকাশের বাবা, তোমার মেয়ে বলে কি? আমি তো এটা আগে ভাবিনি। এখন থেকে ওকে ভুলেও স্বর্ণ ওইগুলো দেওয়া যাবে না, নয়তো সত্যিই পালিয়ে যাবে। আমি যখন ওকে নিয়ে কোথাও যাব তখনই ওকে স্বর্ণগুলো দিব পরার জন্য। আরে আম্মু, আমি তো মজা করছিলাম, বিশ্বাস করো। আর কোনো বিশ্বাস নেই আমার তোর উপরে। আরে আমি মজা করে বলেছি। আব্বু, তুমি আমাকে কিছু বলো। এটা তোদের মা মেয়ের ব্যাপার, তোমরা বুঝে নাও। বুঝেছি, ভাইয়াকে বলতে হবে। কি বলবি তোর ভাইকে? এই যে তোমরা আমাকে কোনো কিছুই দিচ্ছ না। তোকে সবটা দেয় আর তুই অন্য ছেলের সাথে সেগুলো নিয়ে পালিয়ে যাস? আমাকে কি তোমরা তেমন মনে করো? তোর কথা এখন তেমনই মনে করতে হচ্ছে। এদের মেয়ের ঝগড়া শুনে আপনাদের কোনো কাজ নেই, কেননা এতে উল্টো আপনারা ঝগড়া শিখে যেতে পারেন। সেজন্য সবটা বলে লাভ নেই। এখন চলুন অন্য কোনো জায়গায় থেকে ঘুরে আসি, মানে ইরার কাছ থেকে। কেননা গল্পের এতটা দূরে এসে মেসেজটা ভার্সিটিতে গেল, তা ওখানে কিছু কাহিনী দিয়ে আমরা তাহলে গল্পের বাকিটা এগোতে থাকি। ভার্সিটিতে এসে ওর বান্ধবীগুলোর কাছে চলে আসে। ওদের কাছে এসে, তোরা এমন কেন রে? কেন, কি করলাম আমরা? আমি যে ঘুরতে গিয়েছি, তোরা একটা বারের জন্য তো আমার কোনো খোঁজ খবরও নিলি না। আরে তোকে কল দিলেই তো ঝামেলা। আঙ্কেল বললো তুই ঘুরতে গিয়েছিস, তোকে যেন কল দিয়ে ডিস্টার্ব না করি। মিথ্যে বলার আর জায়গা পাস না। আসলে আমরা এমনিতেই দেইনি। তা ভার্সিটির কি খবর? নতুন কোনো খবর নেই। কয়েকদিন পরে ইন্টারের ভর্তি। ওদের নবীন বড় নেই, আমাদের কিছু একটা ভাবতে হবে। এখন আবার কী ভাববো ওদের নিয়ে? রিয়া কিন্তু ঠিক বলেছে, ওরা তো নতুন, তাছাড়া আমরা ওদের সিনিয়র, ওদের জন্য তো এইটুকু করতেই পারি। তা কি করতে চাস তুই? কি আর করবো বল, ওদের আগমনের ব্যবস্থা করতে হবে। আগে ভর্তি তো শুরু হোক। সেটাই, চল আমরা ক্লাসে যাই। বিকালে ক্লাস শেষ করে ইরা বাসায় ফেরে। এসে ওর বাবা মার সাথে কথা বলতে থাকে ওর মামার ব্যাপারে। ইরার বাবা অনেক চেষ্টা করেও কোনোভাবেই কিছু করতে পারছে না। অন্যদিকে রাতে আকাশ ঘুম থেকে উঠে খেতে বসে। তখন ঈশা আকাশকে ভর্তির ব্যাপারে বলে, ঠিক আছে, কাল নিয়ে যাব। ঠিক আছে ভাইয়া। পরের দিন ঈশাকে নিয়ে বের হয় ভার্সিটির দিকে। যেই ভার্সিটিতে ঈশা চান্স পেয়েছে, এই জায়গায় আকাশ নিজেও পড়াশোনা করেছিল, সেজন্য সব কিছুই আকাশের চেনা। ভাইয়া, এটা তো ওই ভার্সিটি। তোর কি এখন সেটা মনে হলো? আমি ঠিক মতো নামও দেখিনি। ও তাই বল। আচ্ছা তুই ভিতরে যা, আমি বাইক পার্ক করে আসতেছি। তা চিনবি তো অফিস কোন দিকে? হ্যাঁ ভাইয়া। ঈশা যেতে থাকে, তখন কিছু ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের টিজ করতেছিল। ওরা সবার সাথে সাথে ঈশাকেও ডাক দেয়। এই মেয়ে, নাম কি তোর? ঈশা চৌধুরী। আমাদের দেখে কি তোর ছোট মনে হচ্ছে? সালাম তো দিলি না। আসলে ভাইয়া, আপনারা এমনভাবে ডেকেছেন আমাকে, আমি তো কি করব ভেবে উঠতে পারছি না। সে যাকে, তুই তো নতুন, আমরা কিন্তু সিনিয়র, আর আমাদের কথা কিন্তু শুনতে হবে। জি, কীরকম? আমাকে কিস করতে হবে, তাও এখনই। ছি ভাইয়া, এসব কি বলছেন? যদি না করেছ তাহলে তোকে এখানে সবার সামনে আমি। বাকি কথা বলার আগেই আকাশ ওখানে এসে ছেলেটাকে মারতে থাকে। ঈশা বুঝতেও পারেনি ওর ভাই কখন এসেছিল। এসেই যে মারা শুরু করে তা ওরা কেউ ভাবেনি। তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার ওই সালাকে। তুই একটু সাইডে যা, আমি এদের দেখতেছি। ঠিক আছে ভাইয়া। ঈশা সাইডে যায়। এদিকে এদের 1 মিনিটে মোটামুটি শুইয়ে দেওয়ার ব্যবস্থা করে, কারণ এরা হলো ছাত্র, এরা মারামারি পারে না, কিন্তু ভয় দেখাতে পারে। তাই ওদের মারতে এর চেয়ে বেশি সময় নিলেও লস হয়ে যায়। ওরা মার খেয়ে শুয়ে আছে। উঠে পড় সবাই। তোদের দেখে তো ভদ্রঘরের ছেলে বলে মনে হচ্ছে, তাহলে এরকম নোংরামি কাজ কেন করছিস? ঈশা, তোর জুতো খুলে এদের মুখে কয়েকটা বাড়ি মার। না মারলে হয় না? মানে
আমার ভয় করছে, যদি ওরা পরে আমার কোনো ক্ষতি করে বসে। যদি এরা এরকম কিছু করার চেষ্টা করে তাহলে আমি এদের এতটা ভয়ঙ্কর শাস্তি দেব যে ওরা নিজেরাই ওদের মৃত্যু কামনা করবে। প্লিজ ভাইয়া, এবারের মতো আমাদের মাফ করে দিন। কথা দিচ্ছি আমরা কখনোই এরকম কাজ করব না। সত্যি বলছিস তো? জি ভাইয়া, সত্যি বলছি। তাহলে আমার চোখের সামনে থেকে এখনই সরে যা। ওরা তো ওখান থেকে চলে যায়। এদিকে আকাশ ঈশাকে নিয়ে ওদের স্যারের রুমে আসে। রুমে এসে কথা বলতে থাকে। স্যারও আকাশকে চেনে, সেজন্য কথা বলতে থাকে। ঈশাকে স্যারের সাথে পরিচয় করিয়ে দেয়। স্যার, ও আমার একমাত্র আদরের বোন, ওরা একটু খেয়াল রাখবেন। ভার্সিটির মধ্যে অনেক আজেবাজে ছেলে আছে, ওরা মেয়েদের অনেক জ্বালায়। কি করব বলো, ওদের পেছনে অনেক বড় বড় রাজনৈতিক নেতা আছে, সেই জন্য ওদের কিছু বললে ওরা উল্টো আমাদেরকেই ধমকের ওপরে রাখে। বুঝতে পেরেছি ব্যাপারটা, সেজন্য তো হাসার সময় কয়েকটাকে চেষ্টা করে এসেছি। তোমার বোনকে কোন গ্রুপে দেব? ও তো ডক্টর হতে চায়, সেজন্য আপনি ওকে ডক্টর বানানোর ব্যবস্থা করুন। সে তো অনেক খরচ। আমার একমাত্র বোন, ওর পিছনে খরচ করবো না তো কার পিছনে করব? আচ্ছা, আমি তাহলে ব্যবস্থা করতেছি, সেই জন্য তোমাদের 1 ঘন্টা এখানে অপেক্ষা করতে হবে। সমস্যা নেই, করলাম অপেক্ষা। 1 ঘন্টা ওরা এখানে না থেকেই চলে যায় ক্যান্টিনে। এদিকে আকাশ ঈশা নাস্তা করতে থাকে। এইদিকে আকাশের মায়ের কল। কিরে, কত দূর হলো? এই তো মা, বললো তো 1 ঘন্টা লাগবে, এরপর এসে জানাবে। তার সবটা ঠিক আছে তো? দেখি কি হয়, তোমাকে টেনশন করতে হবে না, আমি তো আছি ওর সাথে। আচ্ছা, বাসায় ফেরার সময় আমাকে জানাবি। ঠিক আছে। এরা নাস্তা করে স্যারের সাথে আসে দেখা করার জন্য। জি স্যার, বলুন। তুমি তো জানো আমাদের এখানে ডক্টরি পড়ার মতো তেমন ব্যবস্থা নেই, যাও আছে সেগুলো মেডিসিনের উপরে। যদি ওকে তুমি সার্জিক্যাল ডক্টর বানাতে চাও তাহলে ওকে আরও ভালো কোনো ভার্সিটিতে ভর্তি করাতে পারো। তাই ঈশা, তোর কি মত? ভাইয়া, তুমি তো জানো আমি কাটা ছেঁড়া রক্ত এগুলো ভয় পাই। তাহলে স্যার ওকে মেডিসিনের ডক্টরের ভর্তি করিয়ে দিন। আচ্ছা, আরেকটা কাজ করলে কেমন হয়? কি স্যার? ওকে গাইনি ডক্টর বানালে কেমন হয়? তোর কি মত? ওটা ভালো হবে তো? আমি তোমাকে বিস্তারিত বলছি তাহলে। স্যার ঈশাকে বিস্তারিত বলতে থাকে। বলা শেষ হলে ঈশা অনেকটা বুঝে নিতে পেরেছে। বুঝতেই তো পারছো, আমাদের দেশে গাইনি ডক্টর একদমই কম। বেশিরভাগ হসপিটালে সিজার বা নর্মাল ডেলিভারিতে পুরুষরাই থাকে। এতে অনেক মেয়ে লজ্জা পায়, কিন্তু তখন তাদের কিছুই করার থাকে না, কেননা সন্তান জন্ম দিতে হলে এই লজ্জা ওদের সহ্য করতে হবে। কিন্তু গাইনি ডক্টর এই জন্যই পাওয়া যায় না, কারণ এই ডক্টরিতে টাকা মোটামুটি খরচ হয়, সাথে 3 বছরের কোর্স। এর বাহিরেও ওদের মেডিসিনের বিষয়ে বোঝানো হবে। এক কথায় বাচ্চা পেটে আসার পর থেকে বাচ্চা বের করা পর্যন্ত যা যা করতে হয় সব কিছুই ওদের শেখানো হবে। কোন মাসে কি কি করতে হয় সব কিছু। দেখা যাবে নর্মাল ডেলিভারিতে বাচ্চা না হলে সিজার করতে হবে, সেই জন্য তলপেটে কাটতে হবে। এটার কাজ আবার সেলাই করা, এগুলো শিখতেই 2 বছরের বেশি সময় লাগবে। ঈশা, কি বলিস? তাহলে তুই ওই কোর্সে ভর্তি হয়ে যা। কিন্তু ভাইয়া, ওই কোর্সে তো ছেলেরাও থাকবে। তবে চিন্তা করো না, তোমাদের ক্লাস যদিও একসাথে হবে, কিন্তু তোমাদের যখন প্র্যাকটিক্যাল করাবে তখন ছেলে মেয়ে আলাদা আলাদাভাবে থাকবে। তাহলে স্যার ওকে এই কোর্সে ভর্তি করে দিন। তাহলে ভর্তি হতে 80,000 টাকা দিতে হবে, বাকি প্রতি মাসে 30,000 টাকা করে বেতন দিতে হবে। তাও কি হস্টেলে থাকবে নাকি বাসায়? ও বাসায় থাকবে। তাহলে এই খরচে হয়ে যাবে। এরপর ওখানে আকাশ টাকা জমা দিয়ে চলে আসতে থাকে। এদিকে ঈশাও অনেকটা খুশি হয়ে যায়। ওরা বের হয় ভার্সিটি থেকে। তখনই ইরা আকাশকে দেখতে পায়, কিন্তু ইরা কিছু বলার আগেই আকাশ ওখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। কি ব্যাপার, ওইখানে কেন? ওর সাথে মেয়েটা কে ছিল? মনে হয় ওর গার্লফ্রেন্ড ছিল। আরে ওই মেয়েটার বয়স অনেক কম, এত বড় ছেলে এত ছোট গার্লফ্রেন্ড হবে কি করে? তাহলে ওই মেয়েটাকে, আর গাড়িটাই বা কার? তার আগে এটা বল, তুই কি ওই ছেলেকে চিনিস? কিরে, চুপ করে আছিস কেন? মোটামুটি চিনি, কিন্তু ওইখানে কেন, এটা ভেবে তো আমি অবাক হচ্ছি। কিভাবে চিনিস ওই ছেলেটাকে বল একটু। ইরা, তাড়াতাড়ি বল, তাহলে একটু চেষ্টা করে দেখতাম। কি চেষ্টা শুনি? আরে একটু লাইন মারার। দুজনই আসলেই পাগল। আমরা দুজনে কি করলাম? যে ছেলেকে দেখছি সেই ছেলেকে নিয়ে
এই প্রশ্ন করে বসছিস? তুই যে বলিস না। এখন চল ভার্সিটিতে যাই, ভিতরে এসে কিছু তো জানতে পারবো। ঠিক আছে চল, কিন্তু কাকে জিজ্ঞেস করবি? কেউ তো ঠিকমতো ওকে চিনি বলে তো মনেই হয় না। এখন তো ভর্তি চলছে, মনে হয় ওকে ভর্তি করাতে নিয়ে এসেছে। হতেও পারে, কিন্তু স্যার তো এই বিষয়ে কোনো সাহায্য করবে না। জানি না। আচ্ছা চল ক্লাসে যাই। এদিকে আকাশ বাসায় এসে ওর বাবা মাকে সবটা বলে। ওনারা সবটা শুনে, দেখ তুই তো আর ঈশার খারাপ চাইবি না, সেজন্য তোর যেটা ভালো মনে হয় সেটা কর। আমিও সেটাই বলি। দেখো, আমি মাসে 60,000 টাকা পাই। এই টাকা দিয়ে আমি সংসার আর ঈশার পড়াশোনার খরচ চালিয়ে নেব। তুই যে টাকা রোজগার করিস সে টাকা দিয়ে ঈশা আর তোর হবু বউয়ের জন্য গহনা বানাতে থাক। তোর মা ঈশার জন্য মোটামুটি কিছু বানিয়েছে, সাথে তোর হবু বউয়ের জন্য। বুঝলাম না, এখানে আমার বিয়ের কথা আবার কেন উঠতেছে? তোকে কি বিয়ে করতে হবে না? আগে ঈশার বিয়ে দিই, তারপর না হয় আমার বিয়ের কথা চিন্তা করব। ঈশ্বরে ভাইয়া, স্যার কি বলেছে তা কি ভুলে গেছিস? কি বলেছে শুনি? স্যার বলেছে 3 বছরের কোর্স। তাহলে 3 বছরে আমাকে কোনো প্রকার বিয়ে দেওয়া তো দূরের কথা, বিয়ের জন্য প্রেশার দেওয়াও যাবে না। কিন্তু বিয়ের পরেও তো করতে পারবি। দেখো, যদি আমাকে বিয়ে দিয়ে দাও আমি কিন্তু তাহলে পড়াশুনো ছেড়ে দিব। তাছাড়া ভাইয়া, তোর তো অলরেডি 26 বছর হয়েছে, এরপর তো তোকে কারোর মেয়ে দিবেও না। তোকে কে বলেছে? এই বয়সে বিয়ে না করলে পরে তোর বুড়ি ছাড়া ভাগে কিছুই জুটবে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আগে আমি দেখি আমার মনের মতো কাউকে পাই কিনা, যদি পাই তাহলে আমি জানাবো। তা ভাইয়া, আমি কি খুঁজে দেখবো নাকি? এখনো ক্লাস শুরুই হলো না আর উনি পরীক্ষা পর্যন্ত চলে গিয়েছে। তোর ক্লাসে এই পিচ্ছি মেয়েকে দিয়ে আমি কি করব? আরে আমার থেকে যারা সিনিয়র, এই ধর 3-4 বছরের, তাদের খুঁজে দেখবো। আচ্ছা তুই খুঁজতে থাক, আমি রুমে গেলাম। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে থাকে। এদিকে রফিক চৌধুরী আকাশকে কল দেয়। জি বলুন। একবার অফিসে আসতে পারবে? আমি তো অফিসের রাস্তায় ভুলে গেছি। কেন কেন? লাস্ট কবে আমি অফিসে এসেছি সে কথা তো আমার মনেই পড়ছে না। সেটাও কথা ঠিক, এমপি তোমাকে একটু দেখতে চাইছে। আমাকে মেরে ফেলার চেষ্টা করেছেন নাকি দুজনে যুক্তি করে? তোমার এই ফালতু বক বক বন্ধ করে এখন আসো তাড়াতাড়ি করে। ওকে আসতেছি। বাসা থেকে রেডি হয়ে বের হবে, তখন ওর বাবা মা জিজ্ঞেস করে, কি রে, কোথায় যাচ্ছিস? এই তো বাবা, অফিসে যাচ্ছি। সত্যি বলছিস তো? মিথ্যে কেন বলবো? তোকে লাস্ট কবে আমি অফিসে যেতে শুনেছি তা আমার নিজেরও মনে পড়ছে না। তাছাড়া তোর অফিসটাও একবার দেখতে ইচ্ছে করছে, সাথে তোর স্যারকে, যে তোর মতো একটা অপদার্থকে উনি বাসায় শুয়ে রেখে বেতন দিচ্ছে। তুমি কি অপমান করলে নাকি স্যারকে দেখতে চাইলে? দুটোই করেছি। বিকেলে অফিস বন্ধ থাকে আর তুই বিকেলে যাচ্ছিস অফিসে? আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে, রাতে বাসায় নাও ফিরতে পারি। সাবধানে যাস। ওখান থেকে গাড়ি নিয়ে চলে আসে অফিসে। আপনাদের তো এখনও বলা হয়নি আকাশ কি করে, তা আপনাদের জানার আগ্রহ আছে। তাছাড়া ওর পরিবারও এখনও পর্যন্ত জানে না ও কী কাজ করে। সেখানে আপনাদের না বলে দিলে আপনারাও জানবেন কি করে বলুন? আচ্ছা এখন চলুন গল্পে ফিরে যাই। এমপির সামনে আকাশ আসার পরে, হে কি, তুই তো আমার বডিগার্ড ছিলি, তাহলে তুই এখানে আসলে কি করে? আমি এখানে কি করে এসেছি সেটা তোকে না জানলেও চলবে। তুই শুধু এটা জেনে রাখ, তোকে এখানে আমি নিয়ে এসেছি। কি এত বড় ধোঁকা? এখানে দোকার কি হলো? তুমি আমাকে তোমার বাড়িতে বডিগার্ড হিসেবে ডেকেছো, আমি সেটাই করেছি। আমি তো তোমার সাথে কখনো কোথাও যাইনি, যদি যেতাম তাহলে না হয় বলতে। তুমি আমাকে নেওয়াতে আমি এরকম করেছি। তা আমার পরিবারের যদি কোনো ক্ষতি তুই করেছিস তাহলে কিন্তু তোকে আমি... আরে আমার কথা স্যার, তোকে একটা কথা বলি, তুই যাদের মেয়ে পাচার করতি তাদের ঠিকানা আমাকে একটু দে, তাহলে আমি তোর পরিবারকে মানে তোর মেয়ের কোনো ক্ষতি আমি করব না। তুই তো তখন সব কিছুই ভিডিও করেছিস। ওখানে যে ছেলেটা এসেছিল সে ছেলেটাকে শুধু আমি চিনি, এবার ও কার হয়ে কাজ করে তা আমি চিনি না। আচ্ছা ওই বিষয়ে বাদ দিলাম, তোর মতো এমপি মন্ত্রী তো আরও আছে। তা তো আছে, কিন্তু ওদের ব্যাপারে আমি কিছুই জানি না। আমার তো তেমনটা মনে হয় না। তুই যদি স্বীকার করিস তোর সাথে এমপি মন্ত্রী বা পুলিশের কোনো লোক যদি জড়িত থাকে
মানে যারা তোকে এই কাজে সাহায্য করে ওদের ঠিকানা আমাকে বলে দে, আমি তোর মেয়ের কোনো ক্ষতি করব না। সত্যি বলছি, আমার সাথে আর কারো কোনো যোগাযোগ নেই। দেখ, তুই যদি সত্যিটা না বলিস তাহলে আমি তোর মেয়েকেও ধরে নিয়ে ওই মেয়েগুলোর মতো পাচার করে দেব। তাছাড়া তুই তো এটা জানিস ওরা মেয়ে নিয়ে ঠিক কী কী করে। দেখ, আমার মেয়ের এত বড় ক্ষতি করিস না। তাহলে সত্যিটা বলে দে। এমপি কোনো উপায় না পেয়ে কিছু এমপি আর মন্ত্রীর নাম বলে, তার সাথে কয়েকজন পুলিশ অফিসারের ওদের নাম নিয়ে চলে আসে বাহিরে। জানতে পারলে কিছু? এরা জড়িত আছে, তবে প্রমাণ ছাড়া এদের তুলে আনা ঠিক হবে না। সেজন্য তোমাকে আবার এদের বাসায় এসে কাজ করতে হবে। তাও আমাকে যেতে হবে। তুমি ছাড়া এই কাজ আর অন্য কেউ করতে পারবে না। ঠিক আছে, আবারও ট্রেকিং অডিও ভিডিও ডিভাইসগুলো তৈরি করে রাখুন। ওইগুলো দিয়ে কি করবে? আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ব্লগ বানাবো। আরে ইয়ার কি করছো কেন? আপনি কি জানেন না এগুলো কী কাজে ব্যবহার করি আমি? আচ্ছা যাও, আমি ব্যবস্থা করতেছি। ওখান থেকে লিস্টগুলো নিয়ে লোক লাগিয়ে দেয় ওদের পেছনে। এইদিকে আকাশ ওই বাসায় ফিরে আসে। পরের দিন আকাশ বের হয় ওই লিস্টে থাকা একজনকে ফলো করতে। তখন রাস্তার মধ্যে আচমকা একটা গাড়ি এসে আকাশের গাড়িকে ধাক্কা দেয়। সেই জন্য গাড়ি থেকে নেমে ওখানে গাড়ির কাছে আসতেই, এ কি আপনি? হ্যাঁ আমি, কিন্তু আপনি এখানে কেন? আমি তো এখানেই থাকি, কিন্তু আপনি এখানে কেন? কি আর করব, আপনি তো আপনার মামার বিষয়টা সবটাই শুনেছেন। কিন্তু তোমার চাকরি গেল কি করে? আসলে আমরা একটা সিকিউরিটি এজেন্সিতে থাকি। এখানে থেকে আমাদের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। এজেন্সি থেকে আমাদেরকে কোনো টাকা দেওয়া হয় না। বুঝতে পেরেছি। তা গাড়িটা কার? বললাম না, এজেন্সির গাড়ি। কিন্তু তোমার পোশাক দেখে তো তেমন মনে হচ্ছে না। আসলে আমরা সিকিউরিটি, তো সেজন্য একটু ভালোভাবে আমাদের চলতে হয়। বুঝতে পেরেছি। তা আপনার নাম্বারটা দিয়ে যান তো। নাম্বার কেন? দেখা যাবে কয়েকদিন পরে আমার এই সিকিউরিটির প্রয়োজন পড়তে পারে, তখন না হয় আপনাকে ডেকে নেব। আমি কোনো মেয়েদের সিকিউরিটি দেই না। সেই বিষয়ে পরে ভাবা যাবে, এখন তুমি আগে নাম্বারটা দাও আমাকে। এদিকে ইরাকে নাম্বার দিয়ে যায়। আকাশ ওর মতো করে একজন এমপির বাসায় আসে। কি ব্যাপার, তুই কে? আমি সিকিউরিটি এজেন্সি থেকে এসেছি। আমার কাছে কেন? আপনার কোনো সিকিউরিটি লাগবে কি না এইসব বিষয় জানতে এসেছি। আমার তেমন কোনো কিছুর প্রয়োজন হবে না, সেজন্য আসতে পারো। একদিকে জাফরের সাথে কথা বলতে থাকে, অন্যদিকে টেবিলের নিচে যা যা রেখে দেওয়ার সে সব কিছু ঠিকভাবে রাখতে থাকে। সেই সব রাখা হয়ে গেলে, তাহলে আমি চলি স্যার। হ্যাঁ আসতে পারো। ওখান থেকে আসে। তারপর আরও একজন মন্ত্রীর বাসায় আসে, ওখানেও সেম কথা বলে। ওনাদের বাসায় ঢুকে সেমভাবে ডিভাইসগুলো রেখে দেয়। তারপর বেরিয়ে আসে। বের হয়ে এখন থেকে এরা কি কি বলে সেসব কিছু ট্রেকিং করতে থাকুন। ঠিক আছে, তার দুজনের বাসায় কি রেখে এসেছো তাহলে? দুইজনের বাসা তো খবর হলো, এখন পুলিশ অফিসারের এখানে যাব, ওনার পার্সোনাল নাম্বার নিব। ওই নাম্বারও ওই কাজে ব্যবহার করব, সেজন্য ওই নাম্বার নিতে পারলে আমাদের কাজ হয়ে যাবে। তা ওই নাম্বার দেবে কি করে? সেটা আমার উপর ছেড়ে দিন, আমি করে নেব। তা আজকে যাবে? এখন না, অন্য একদিন। আগে এই দুজনকে মনিটরিং করতে থাকুন। ঠিক আছে। এরা তো এইদিকে দেখতে থাকে, অন্যদিকে আকাশ প্ল্যান করতে থাকে কিভাবে পুলিশ অফিসারের থেকে ওর নাম্বারটা নেবে। দুদিন পরে আকাশ পুলিশ স্টেশনে চলে আসে। স্যার আসবো কি? হ্যাঁ আসো। তা কি হয়েছে বলো? আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে টাকা পয়সার ব্যাপারে। কিরকম কথাবার্তা? আমি একটা বিজনেস শুরু করব। তাহলে আমার কাছে কেন? ব্যাংকে যাও। দরকার তো আপনার কাছে। কিরকম দরকার শুনি? আমি কিছু ড্রাগসের ব্যবসা করবো ভাবতেছি। তোর তো সাহস কম না, তুই থানার মধ্যে ড্রাগসের ব্যবসা করবি, তাও আমার সামনে বলছিস কথাগুলো? আমি করবো বলেছি, তবে আমি যদি এটা করি এতে কিন্তু আপনারই লাভ হবে। কিরকম লাভ বলতো? আমি আমার ব্যবসা করে যাব, আপনি আমার মাল ধরবেন না। এর বিনিময়ে প্রতি চালানে 5 থেকে 7 লাখ টাকা আপনাকে আমি দেব। তা মাসে কত চালান আনতে পারবি? আপনি যদি সহযোগিতা করেন তাহলে আমি মাসে 1 চালান করে আনবো। ঠিক আছে, সহযোগিতা করব তাহলে, কিন্তু আমাকে তো কিছু ডলার অ্যাডভান্স তো করতে হবে। সেটা না হয় দিলাম। এই নিন 1 লক্ষ টাকা, যখন আমার মাল নামাবো তখন বাকিটা দেব।
ঠিক আছে, এখন তাহলে যাও। যদি আপনার নাম্বারটা দিতেন। ঠিক আছে, উঠিয়ে নে, আমার পার্সোনাল নাম্বার। কোনো সমস্যা হলে এই নাম্বারেই কল দিবি। জি স্যার। নাম্বার নিয়ে আকাশ বের হবে, তখনই পুলিশ অফিসার আকাশকে দাঁড় করায়। এখন আপনারা কি ভাবছেন, আকাশ কি ধরা পড়ে গেছে, নাকি অন্য আরও কোনো কারণ আছে? আকাশ কে, কী করে, এইসব প্রশ্ন আপনারা এই গল্পের সিজন 2 এর মধ্যে জানতে পারবেন। সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।